জি স্যার। আসলে মহামারীতে এই অবস্থাই হয়, কারণ টেন্স সবার মধ্যে কাজ করে। বিশেষ করে স্ট্রেস ম্যানেজমেন্টের যে বিষয়টা, মেন্টাল হেলথ যেটা আমরা বলি, মেন্টাল হেলথটা খুব ইম্পর্টেন্ট। এবং মেন্টাল হেলথ শুধুমাত্র কোভিডকালীন সময়ে এরকম না, এটা ছাড়াও কিন্তু বিশেষ করে কিশোর বয়সে এবং আর্লি অ্যাডাল্ট যারা আপনাদের মতো বয়সে আছে, আবার এল্ডারলি পিপল, এই তিন শ্রেণীর লোকের উপরে মেন্টাল হেলথের ইফেক্টটা অনেক বেশি। কারণটা হলো বয়স সন্ধিক্ষণে যারা কিশোর, তাদের মন মগজে অনেক রকমের পরিবর্তন তখন ঘটে, শারীরিক পরিবর্তনও ঘটে। ওই সমস্ত অবস্থায় তার মনের ভিতরে যে ইমোশন কাজ করে, তার যে ফিলিংসটা কাজ করে, তার যে প্রাপ্তি এবং এটার মধ্যে অনেক সময় যদি মিল খুঁজে না পায়, অথবা সেই অবস্থায় যদি ভালো কাউন্সিলিং যদি না হয়, কাউন্সিলিংটা কিন্তু not only that it should be come from the psychiatrist, it should be come from the teacher, it should be come from the parents, it should be come from the friends, and it should be come from other if someone has good understanding in the peer group. তো যেমন সম্প্রতি একটা ঘটনা আপনারা দেখেছেন, যুক্তরাষ্ট্রে ঘটেছে। দুই ভাই মিলে ফ্যামিলির সবাইকে মেরে তারপর তারা নিজেরা সুইসাইড করেছে, এবং তাদের সুইসাইডাল নোটটাও কিন্তু খুব ক্লিয়ার ছিল। তো ওখানে যে বিষয়টা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো দে হ্যাভ পজিটিভ অ্যাটিটিউড টু কিল এভরিবডি, they don't have any negative attitude to kill everybody. তাদের এরকম মানসিকতা ছিল না যে আমরা অন্য সবাইকে মেরে ফেলবো, তারা শত্রু, ওরকম না। তাদের প্রতি আসলে অগাধ ভালোবাসা ছিল, বিদায় তাদেরকে হত্যা করেছে। এখন প্রশ্ন হতে পারে, স্যার ভালোবাসা থাকলে কেন হত্যা করে? আসলে টু অফ দ্যাম, যে দুই ভাই, একজনের বয়স বোধ 19 বছর, আর একজনের বয়স হয়তো 15-16 হবে। তো বড়জন খুব ফ্রাস্ট্রেটেড ছিল, এবং সে এক ধরনের বাইপোলার ডিজিজে আক্রান্ত ছিল। স্ট্রেসটা কন্ট্রোল করতে পারছিল না, অনেকদিন ধরে সে স্ট্রেসে ভুগতে ভুগতে তারপরে তার মধ্যে এটাকে বলা হয় বাইপোলার ডিসঅর্ডারস। মানে এটা হলো যে কখনো তার মুড এত ভালো হয়ে যায় যে হাসে খুব, একেবারে দিল দরিয়া আর কি সবকিছু, সে এত ভালো মানুষ হয়ে যায়। আবার কিন্তু হঠাৎ করে এটা আবার নেমে যায়, অর্থাৎ এটার আপ ডাউনটা এরকম হয় যে একবার পিকে গেল, আবার একদম ডাউন টু দা মানে নেগেটিভ। তো এই যে অবস্থা হয়, তখন হয় কি, ওই অবস্থায় কিন্তু এই ডাউন টু দা নেগেটিভ অবস্থায় সে যে কোনো মারাত্মক ডিসিশন নিয়ে নিতে পারে। সে নিজেকে হত্যা করতে পারে, সে অন্যকেও হত্যা করতে পারে। আবার কিন্তু সে যখন খুব ভালো মোডে থাকে, তখন কিন্তু সে হত্যা করার চিন্তা না করে কিন্তু অন্য কিছু চিন্তা করতে পারে। কিন্তু ইনফ্যাক্ট ওখান থেকে যখন আস্তে 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 নামা শুরু করে, মাঝপথে এসে কিন্তু সে স্টপ হয়ে যায়। সে কিন্তু একেবারেই নেগেটিভ হয়ে, ডিপ্রেশন হয়ে, বরিটরি খায় সে পড়ে থাকে না, অথবা সে ড্রিঙ্ক করে সে পড়ে থাকে না। সে কিন্তু তখন একটা যুদ্ধ করে নিজের সাথে, এবং এই যে দুই দিক, অর্থাৎ একদিক হচ্ছে খারাপ দিক, নেগেটিভের দিকে চলে যাওয়া, আর একটা হলো পজিটিভ দিকে চলে যাওয়া। সে কিন্তু তখন যুদ্ধ করা শুরু করে। তো এইটা কিন্তু বুড়ো বয়সও কিন্তু অনেকেরই হয়। এটা বিশেষ করে 30, 32 বা 35 পর্যন্ত এই বয়সের মধ্যে হয়। এটা ইমোশনাল টাচের কারণে হয়। বেশিরভাগ ক্ষেত্রে আমরা নায়িকাদের ক্ষেত্রে বা আমাদের বিভিন্ন ধরনের চিত্র জগতের লোকজনদের বা সঙ্গীত জগতের লোকজনদের এই যে ডিভোর্স অনেক সময় এ ধরনের একটা ডিপ্রেশনের বিষয় কাজ করে, যেখানে কাউন্সিলিং এর বিষয়টা খুব অনুপস্থিত।
এখানে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট অ্যান্ড সাইকিয়াট্রিস্টের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ যখন ফ্যামিলি লেভেল থেকে কোনো কাউন্সিলিং কাজ করে। তো এখন ওই দুই ভাই মিলে যখন হত্যা করলো, তারা চিন্তা করলো যে ঠিক আছে, আমরা তো বড় ভাই বললো যে এরকম, ছোট ভাইকে ইয়ে করলো যে আমি তো আর পারছি না, আমি কুলায় উঠতে পারছি না, আমি স্কুলে ফেল করেছি, ক্লাস অ্যাডজাস্ট করতে পারছি না, বন্ধু বান্ধবের সাথে কেমন জানি ইয়ে হয়ে যাচ্ছে, ফ্যামিলি মেম্বাররা আমাকে নানান রকম কখনো বকাঝকা করে, আবার যখন আমি ভালো আচরণ করি তখন তারা আমাকে খুব অ্যাকসেপ্ট করে, খুব কাইন্ড হার্টেড হয়ে যায়। তো আমি যে এই যে ডিপ্রেশনটা আমার মধ্যে কাজ করে, এখন আমি তো এখান থেকে উত্তরণ ঘটাতে পারছি না। তার মধ্যে এক ধরনের মানে রোগ তৈরি হয়ে আছে, যেটা কিন্তু আসলে বাহির থেকে বোঝার উপায়টা খুব কম। এটা স্বাভাবিক, কারণ মেন্টাল হেলথ যারা থাকে তাদের কিন্তু বাহির থেকে বোঝা খুব মুশকিল। দে ক্যান হাইড দেমসেলফ, অথবা যাদের এই যে ডিস্ট্রেস বা স্ট্রেস অথবা মেন্টাল নেগেটিভ সাইকেল, যেটা আমরা বলি যে নেগেটিভ থট সাইকেল, যেটা পেইন সাইকেল থাকে, নেগেটিভ থট সাইকেল থাকে, এই সাইকেলগুলি যখন বারবার তাদের মধ্যে কাজ করে, তখন কিন্তু দে হ্যাভ টু কোপ আপ উইথ দ্য অ্যাডভার্সিটি বাই দেমসেলফস। তারা নিজেদের সাথে নিজেদের কুলায় ওঠার জন্য চেষ্টা করে, যখন না পারে তখন সে আইদার সুসাইড করে অথবা এরকম কোনো কিলিং টিলিং বা এসব কিছু করতে যায়। তো সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হলো যে আমাদের দেশে কিন্তু এই স্টাডিটাও কম হয় এবং এই বিষয়টা আমরা নজরও দেই কম। কারণ বাচ্চাদের সামনে বা ফ্যামিলির ছোট মেম্বার যারা আছে ওদের সামনে কিন্তু বাবা মা অথবা যে কোনো আত্মীয় স্বজন হোক না কেন, অথবা যে কোনো লোক হোক না কেন, উত্তেজিত হয়ে কথা বললে হয় কি তার মধ্যে একটা প্রভাব পড়ে, এবং এটা হয়তো আমরা সহজভাবে বুঝতে পারি না, তাকে সরাইয়ে দিই অথবা সে ভয়ে চলে যায় অন্যদিকে, এবং এটার একটা সুদূর প্রসারী প্রভাব আছে। আর বিশেষ করে যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, যে অটিজম, বুদ্ধি প্রতিবন্ধী, তারপরে হচ্ছে ডাউন সিনড্রোম, তারপরে হচ্ছে সেরিব্রাল পলসি অথবা বাইপোলার ডিজিজের আক্রান্ত সাধারণ মানুষ, অথবা ফ্যামিলি ব্রেকিং ফ্যামিলির সন্তান, এই সমস্ত জায়গায় কিন্তু তখন এই খুব জরুরি ভিত্তিতে কাউন্সিলিং এর বিষয় বা তাদেরকে খুব দ্রুত অবজারভেশনের মধ্যে নিয়ে আসে। হ্যাঁ, আমাদের দেশে কিন্তু সেই সিস্টেম নাই, এটা ফ্যামিলি বেসড কালচারটাও নাই, আমাদের সোসাইটিতেও নাই, এবং আমাদের মেডিকেল ডাক্তারদের মধ্যেও কিন্তু সেরকম কালচার তৈরি হয় নাই যে অবজারভেশনটা তৈরি করে অবজারভেশন থেকে কিন্তু একটা ফাইন্ডিংস নিয়ে আসা, তাকে মেডিসিন প্লাস কাউন্সিলিং দুইটা একসাথে করা। যেমন কিছু কিছু ডাক্তার কিন্তু দেখা যায় যে আমরা যখন বলি যে আমার রাত্রে ঘুম হয় না, আমার একটু অস্থির লাগে, আমার একটু ভালো লাগে না, আমার চাকরি বাকরি হচ্ছে না, আমার লেখাপড়া ভালো হচ্ছে না, আমি পরীক্ষা দিয়ে আইসিএম এর পরীক্ষা দিতে দিতে আমার এই 3টা সাবজেক্ট কোনোভাবেই আমি পাস করতে পারছি না, তখন কিন্তু এক ধরনের মেন্টাল অ্যাগনি তৈরি হয়। এবং যেটা হয়, এটা আমি নিজেও দেখেছি, যেমন আমি নিজের ক্ষেত্রে বলি, আইসিএম এর পরীক্ষা যখন আমি, এখন তো অনেক রকমের নোট পাওয়া যায়, প্রশ্নপত্র পাওয়া যায়, বই পুস্তক পাওয়া যায়, আমরা যখন, আমার সম্ভবত 83 সালে আমার এডমিশন, তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং অনার্স করছি। আমি গল্পটা বলছি এই কারণে যে দিস ইজ এ ভেরি রিয়াল লাইফ, চাহিদা যোগান তো করবোই আমরা, কিন্তু তারপরে লাইফের কিছু কথা মাঝে মাঝে শুনতে হয়। জি স্যার, প্লিজ শেয়ার করুন স্যার। হ্যাঁ, আমি তখন ভর্তি হলাম আইসিএমইতে, এবং একটানা মোটামুটি 1500 মার্কস কমপ্লিট করে ফেললাম। তারপরে হঠাৎ বিসিএস চাকরি হয়ে গেল, এখন চাকরিতে জয়েন করলাম। সার্ভিসে যে ঢোকার সাথে সাথে আমাদের অনেকগুলো ট্রেনিং পর এবং অফিসিয়াল কাজের মধ্যে আমাদেরকে এত বেশি আবর্তিত হতে হলো যে আমার সাথে যারা ছিল বা আমার জুনিয়র যারা ছিল তারা সবাই কিন্তু পাশ করে গেল, আমি আর পরীক্ষা দিতে পারলাম না। মানে সেই দীর্ঘ অনেক দিন মানে আমি আর পরীক্ষা দেওয়ার কোনো সুযোগই পেলাম না, মানে পরীক্ষা দেব এরকম
তখন রেজিস্ট্রেশন ডিনোভো বলা হয় আর কি, অর্থাৎ রেজিস্ট্রেশনটা নবায়ন করে করে আমি আগাচ্ছিলাম যে পরীক্ষা দিব, কিন্তু আসলে পরীক্ষা দেওয়া হয় না। দেন আমি একবার ছুটি নিলাম, মানে পরীক্ষা দিলাম। এবারে চিন্তা করলাম যে না, যেভাবে হোক কষ্ট করে একটু পরীক্ষা টরীক্ষা দেবো। তো তখন বোধহয় 4টা সাবজেক্ট বাকি ছিল, কিন্তু এটাকে 5টা করা হলো, আরেকটা সাবজেক্ট অ্যাড করা হলো সিলেবাসে। আমার 5টা পরীক্ষা দেওয়ার জন্য আমি প্রিপারেশন নিলাম একবারে ফর্ম ফিল আপ করে, বাট আই কুড নট পাস ইন 3 সাবজেক্টস। আমি 3টা সাবজেক্টে ফেল করলাম, 2টা সাবজেক্ট পাস করলাম। এখন যেটা হলো যে আমি তখন কিছুটা মানে হতাশা প্রকাশ শুরু করলাম যে এই তার এক যন্ত্রণা, আবার পরীক্ষা দিতে হবে, আবার কিভাবে এই চাকরিও করবো, কাজও করবো, ফ্যামিলিও দেখবো, নানান রকম জটিলতা। তারপরে ঢাকার বাইরে তখন পোস্টিং, ওখান থেকে আসা, পরীক্ষা দেওয়া, অথবা যেখানে থাকি সেখানে তো ওই কেন্দ্র নাই। তো কি করবো এরকম চিন্তা করছিলাম। আমার বউ তখন একটা ভালো কথা বলছিল, আমার ওয়াইফ, সেটা হলো যে তুমি তো ভালো ছাত্র, জীবনে ফেল টেল কখনো কখনো করো নাই, কিন্তু এখানে ফেল করতে মন খারাপ হবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু তুমি সিট হয়ে হইয়া তুমি এই অ্যাকাউন্টিং আর ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের অঙ্কগুলি দেখতেছো, এগুলি তো তুমি প্র্যাকটিস করতেছো না, এগুলি পাস করবা। বিকজ শি ওয়াজ অলসো ফ্রম কমার্স ব্যাকগ্রাউন্ড। আমি তখন চিন্তা করলাম যে, আমি তাকে বললাম যে আনোয়ারুল্লাহ জীবনে ফেল শব্দ ছিল না তার জীবনে, সুতরাং আমি তো দেখতেছি আমি সবগুলি পারতেছি, আমি যে সমস্ত অঙ্ক দেখতেছি এগুলি আমার জন্য কোনো সমস্যা না, আমি বলতে পারবো। একটা পরীক্ষা দিয়ে যখন ফেল করলাম তখন বুঝলাম যে আসলে তো সত্যি, আমাকে যদি হাতে কলমে প্র্যাকটিস না করেই আমি সব পারি, কিন্তু এখন পরীক্ষার হলে বসে যেটা হচ্ছে সেটা হলো যে ওই যে ম্যাথের যে সাজানোর যে দিকটা, কোন জায়গা থেকে শুরু করলে কিভাবে সুন্দর করে স্টেপ বাই স্টেপ যাব, এগুলি তো আসলে হাতে কলমে করি নাই। পরীক্ষার হলে গিয়ে দেখতেছি যে হ্যাঁ বুঝি এটা রেজাল্টটা এভাবে হবে, কিন্তু এটা তো ওই যে সিকোয়েন্স অনুযায়ী যদি না সাজাই আমি অঙ্কটা করি, তাহলে কিন্তু আমার রেজাল্ট পাওয়া যাবে না বা মিলবে না, বা এটা আসলে নাম্বারও মিলবে না। এটা তো বোঝা মিল দিয়ে একটা রেজাল্ট আমি বের করে দিলে হবে না। So that what happened actually, financial accounting, advanced financial accounting আর financial management, আরেকটা পদ ছিল ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, 3টাই অঙ্ক। তো আমি এরপরে নেক্সট জাস্ট ইমিডিয়েট আফটার নেক্সট টার্মে আমি 2 মাস ছুটি নিয়ে তারপরে পড়াশোনা করে পরীক্ষা দিলাম, 3টাই চলে গেল। কিন্তু আমাদের সাথে কিছু বন্ধু বান্ধব ছিল যারা, বন্ধু বান্ধব বলতে তারা অনেক জুনিয়র, বাট আমার সাথে ছিল, তারা কিন্তু অনেকেই 1 সাবজেক্ট 2 সাবজেক্ট দিতেছে, তো দিতেছে, পাস করতেছে, একবারও পাস করতেছে। তো তখন অনেকেই খারাপ কথা টথা বলে, আইসে মেরে গালিগালাজ করে যে এইসব এই কারা খাতা দেখে কি করে না করে, আমার তো করছে, আমি তো এই করছি, আমি তো সেই করছি। তো আমি আসলে ঠিক যখন কোয়ালিফাই করলাম, কোয়ালিফাই করার পরে কিন্তু আমি আবার ক্লাস নেওয়া শুরু করলাম। তখন আমার ক্লাস নেওয়ার মধ্যে বেশি ছিল কাউন্সিলিং। আমি বললাম যে দেখো, আমি যদি তোমাদেরকে পড়াই, বিশেষ করে আমি ইচ্ছা করেই সিনিয়র লেভেলের ওই ক্লাসগুলি নেওয়া শুরু করলাম, যে তাদেরকে বুস্ট আপ করার জন্য। বললাম যে আমি কিন্তু অঙ্ক করাবো, যে অঙ্কটা করাবো অঙ্কটা পরীক্ষাটা নাও আসতে পারে, বা এখন সলিউশন দেওয়া আছে, এটা বাসায় বসেও কিন্তু বোঝা যাবে, দেখে আসলে হয়তো যেখানে অসুবিধা হয় সেখানে হয়তো আমি ক্লারিফাই করে দিলে ইউ ক্যান প্রসিড উইথ দ্য 10 ইয়ার্স or 5 ইয়ার্স কোশ্চেন, ওইটা দেখে হয়তো ওই সলিউশন দেখে ভালো একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষা হলে আসা যাবে। কিন্তু যেটা হচ্ছে যে ফ্রাস্ট্রেটেড হওয়া যাবে না, ভালো পরীক্ষা দিয়েও কিন্তু ফেল করছে, আবার খারাপ পরীক্ষা দিয়েও পাস করছে, এইসব প্রশ্নগুলি কিন্তু তখন থাকতো যে স্যার এরকম কেন হয়, তাহলে খাতা কিভাবে দেখে, কি চোখ বন্ধ করে দেখে, নাকি ঘুমাইতে ঘুমাইতে দেখে, নাকি হঠাৎ করে মেজাজ মর্জি খারাপ থাকে, জানে যিনি খাতা কাটেন উনি তার ইচ্ছা মতো নাম্বার দিয়ে এই করে ছেড়ে দেন। তো আমি বললাম যে না, আসলে ওইরকম বিষয় না, কারণ হলো যে প্রফেশনাল এক্সাম যারা ফাইনালি কোয়ালিফাই করে, তাদের আসলে এখানে যেই কোশ্চেন গুলি সেট করা হয় এমন ভাবে যে ছোট্ট একটা মিস্টেকের জন্য কিন্তু দেখা যাচ্ছে যে কোনো পার্শিয়াল নাম্বারের কোনো সুযোগ নাই, পুরো নাম্বারে দিতে হয়। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের ছোট একটা ভুল করছে সে,
হয়তো ডিসকাউন্টিং ফ্যাক্টরটাই সে ভুল করছে এবং সেখান থেকে যে রেজাল্টটা আসছে আলটিমেটলি পুরো রেজাল্টটাই ভুল, কিন্তু তার সমস্ত প্রসিডিউর সব ঠিক আছে। তো এইটা হয়তো সে অন্যের সাথে তুলনা করছে, মিলে নাই বা মিলছে, কোনোভাবে হয়তো মিলেও যেতে পারে কখনো, কিন্তু সিকোয়েন্সটা যেটা এটা অনেক সময় ঠিক মতো হয় না, এবং যেই ভেতরে যেই কাজগুলি থাকে এগুলি ঠিক মতো করা হয় না বিধায় তখন এক্সামিনার কিন্তু দেখে যে না, সে তো এটা আসলে সঠিকভাবে করে না, কারণ কোয়ালিফাই করার পরেই তো তাকে একটা চাকরিতে যাবে। সে যদি এরকম মিসআন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে থাকে তাহলে তো সে কনসেপচুয়ালি তার ভেতরে হবে না। এবং অনেক সময় থিওরিও সাথে থাকে, থিওরি গুলিও কিন্তু ভালো করে লিখতে পারে না, অঙ্ক পারে ভালো কিন্তু থিওরি ভালো লিখতে পারে, যার ফলে থিওরিতে জিরো পায়। এখন থিওরির একটা মার্কসের একটা গুরুত্ব আছে, অথবা থিওরি লিখলো কিন্তু সেন্টেন্স কারেকশন হলো না, সেন্টেন্স একদম কারেক্ট হলো না, ইংরেজি এমন লেখা লিখলো যে এটা এমন ইংরেজি হলো যে এটা খুব কঠিন অবস্থা আর কি, মানে এটা না আছে গ্রামার, না আছে বানান ঠিক, না আছে যে বিষয়টা নিয়ে লেখার কথা সেটা থেকে সে বিচ্যুত হয়ে অন্যটা লিখে। তো নর্মালি আমরা এখন ফাউন্ডেশন লেভেলে বা আপনারা যে লেভেলে আছেন এই লেভেলগুলিতে আমরা কিছুটা ল্যাঙ্গুয়েস্টিক মিস্টেকটাকে ওভারলুক করে যে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমার পিএইচডি থিসিসের সময় যখন আমেরিকান প্রফেসরের কাছে গেল, আমার তো বন্ধু বান্ধব যারা ছিল তারা সবাই বললো যে এইবার রামদরা খাইছে। আমি বললাম যে এবারে 3 বছরের ডিগ্রি, আমরা তো বাংলাদেশে 3 বছরও লাগে না, কেমনে কেমনে ডিগ্রিটার থেকে কি করে ফেললে, আর এখানে 4.5 বছর জীবনটা জ্বালাফালা করে ফেললাম, এরপরও যদি ধরা খাই আর কিছু করার নাই, কারণ এত পরিশ্রম করলাম এরপরও যদি। তারপরে যাই হোক, ওই আমেরিকান নিউ ইয়র্ক ইউনিভার্সিটির এক প্রফেসর, সে আমার ইংরেজিতে তেমন একটা পায় নাই, আবার ওগুলি তো করে পুরো আমাদের যে সফট কপিটা থাকে এটা ইয়েতে দিয়ে দেয়, কম্পিউটারের ভিতরে দিয়ে দেয় যে সে বাহির থেকে কতটা নকল করছে, কত পার্সেন্ট নকল করছে সেটা বের হয়ে চলে আসে, একদম করে বের হয়ে চলে আসে যে কত পার্সেন্ট সে অন্যের নোট অথবা অন্যের লেখা নকল করে আইনা তার থিসিস বানায়। তো শুধুমাত্র সাইটেশনের জন্য 5% বা ম্যাক্সিমাম 8 to 10% মানে কোটেশন অথবা সাইটেশনের জন্য এটা অ্যালাওয়েবল, আর বাকি কিন্তু 90 বা 95% যদি নিজের বেসিক কন্ট্রিবিউশন না থাকে তাহলে কিন্তু পিএইচডি ডিগ্রি দেওয়া হয়, এটাকে প্লাগিয়ারিজম বলে আর কি। তো আমরাও আইসিএমএতে ওই জিনিসগুলি খেয়াল করি, আস্তে আস্তে যখন আপনারা স্টেপ বাই স্টেপ উপরের দিকে যাবেন তখন এই জিনিসগুলি দেখবেন। তো এই কথাটা এই জন্য বললাম যে এই যে ফ্রাস্ট্রেশন কিন্তু অনেক জায়গায় কাজ করে, নেগেটিভ থট, নেগেটিভ সাইকেল কিন্তু অনেক সময় অনেক মানুষকে স্ট্রেস এবং এরকম কি বলবো যে মেন্টাল হেলথটাকে নেগেটিভ দিকে নিয়ে যায়। ওই ছেলে শেষ পর্যন্ত পজিটিভ থিঙ্কিং হলো কি, আমরা দুই ভাই তো, বড় ভাই বললো তো আমি তো মারা যাব, ছোট ভাই বললো যে আমিও তোমার সাথে আছি, আমিও মরে যাব। মানে তার কথাবার্তা গুলি এমন ধরনের ছিল ছোট ভাইয়ের প্রতি যে যে আমি যে এরকম করে উঠতে পারছি না, আমার আর এইগুলি, আমার এই জীবন আর রাখার কোনো ইয়ে নাই। ছোট ভাই কোনো না কোনো ভাবে এনিহাও মোটিভেটেড হয়ে গেল। তো বললো যে তাহলে বাবা মা ভাই বোন যারা আছে এরা তো আমরা আমাদের মৃত্যুটাকে সহ্য করতে পারবে না, মেনে নিতে পারবে না, কষ্ট পাবে, সুতরাং তাদেরকেও কষ্টের মধ্যে রাখা যাবে না, উই হ্যাভ টু সেভ দ্যাম এজ ওয়েল। মানে সেভিংসটা কিন্তু তাদের মধ্যে আসছে পজিটিভ পয়েন্ট অফ ভিউ। কি করতে হবে, মেরে ফেলতে হবে, মারবো কিভাবে? তো বললো যে ব্রুটাল হয়তো তো মারা যাবে না, মারতে হবে তাহলে সহজ পদ্ধতি হলো যে আমেরিকাতে মানে সহজেই অস্ত্র কেনা যায়, একটা ফর্ম ফিল আপ করা হয়, ফর্মের মধ্যে কতগুলি শর্ত থাকে, তার বয়স এত হয়েছে কিনা, সে কোনো মাদকাসক্ত কিনা, সে এই কোনো হতাশায় ভুগছে কিনা, এই সমস্ত কিছু প্রশ্ন থাকে, এগুলি দেখে দেখে তারপরে অস্ত্রের দোকানে গেলে তাকে একটা অস্ত্র কেনার জন্য ইয়ে দিয়ে দেয়, তাদের ফ্যামিলি ইনকাম এসব দেখে। তো দে বটে মানে রাইফেল, এবং তারা সেটা দিয়ে শুট করে এবং পরে একে অপরকে শুট করে তারপরে আরেকজন নিজেকে হত্যা করে মারা, এইভাবে 6 জনের মৃত্যু ঘটে। আমাদের যে কোভিড সিচুয়েশনে
বলি না কেন, আর এছাড়াও কিন্তু আমাদের এই যে আমি এডিশনাল আইজি হিসেবে যখন ওই যে কলকারখানায় ছিলাম তখন দেখলাম যে নারায়ণগঞ্জের একজন বেশ কয়েকজনই গার্মেন্টস এর লোক কেউ মারা যেতে চেয়েছিল, মারা যায় নাই, কেউ দুই তিনজন তো মারাই গেল তাদের ব্যবসার অবস্থা খারাপ হওয়ার কারণে আরএনজি সেক্টরে। তো আর কয়েকজন তো দেশ ছেড়ে চলে গেল এবং কয়েকজন ফ্যামিলি থেকেই অসুস্থ হয়ে গেল। আমি তো নিজে পজিটিভ ছিল, ফ্যামিলিতে অসুস্থ হয়ে গেল। কয়েকদিন আগে আমেরিকায় কয়েকজন মারা গেছে, এক ফ্যামিলি 6 জন। এই ঘটনাটা বললেন নাকি? তো আমরা যে জিনিসটা বলতে চাই, আমি যে জিনিসটা বলতে চাই সেটা হলো যে আসলে আমরা নিজেদেরকে রক্ষা করব, অন্য ভাই বোন যারা আছে আমাদের সবাইকে কিন্তু কোন সময় বন্ধু বান্ধবকে অবজারভেশনে রাখতে হবে, যাতে করে এরকম যে অ্যালজোলাম অথবা ল্যাক্সোটানিল অথবা এরকম ঘুমের ওষুধ টিপ্রিন অথবা অনেক রকমের ওষুধ আছে, অনেক 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 রিল্যাক্সিং জাতীয় ওষুধ আছে, এই ওষুধ আছে, এগুলো দীর্ঘদিন খাওয়াটাও বিপজ্জনক। আবার না খাইলেও কিন্তু সমস্যা আছে, কারো কারোর জন্য ওষুধ অবধারিত হয়ে যায়। যেমন আইসিএম এর পরীক্ষা পাশ করতে পারছে না, সেই কিন্তু ওষুধ খাইয়াই কিন্তু তারপরে তাকে কন্ট্রোল করতে হয়, কারণ মানুষের মন তো এত বাহির থেকে দেওয়া যায়, ডক্টরের সাথে আলাপ করতে হবে, সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে। তো আমরা এই জন্য সবসময় খেয়াল রাখতে হবে যাতে করে আমরা কখনোই নিজের আত্মীয় স্বজন এবং নিজেদের মধ্যে এই জিনিসটা না হয়, আর বৃদ্ধ বয়সও এরকম হয়, এবং এই আর্লি অ্যাডাল্ট যারা অ্যাডাল্টদের মধ্যে থাকে তাদেরও এরকম হয়। এর মধ্যে হতাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ পৃথিবীতে সব মানুষ ভালো লেখাপড়া করে ভালো কিছু করতে পারবে, বা লেখাপড়ার সাথে অর্থকরী সম্পর্ক অথবা চাকরি জীবনে পদোন্নতি অনেক কিছু জড়িত হয়ে যেতে পারে, বা ওখান থেকে সর্বোচ্চ মানে সুযোগ সুবিধা নিয়ে উপরের দিকে উঠা যাবে, এটা কিন্তু সবসময় সম্ভব নাও হতে পারে। এটা হলো একটা আইডিয়াল সোসাইটি তখন এক্সিস্ট করে তখন। এখন বিল গেটস এর কথাই বলি, বিল গেটস এর বলা হয়, আমি জানি না কতটুকু সত্যি, তার ক্লাসে যিনি ফার্স্ট বয় ছিলেন সে তার কোম্পানিতে চাকরি করত, বিল গেটস এর কোম্পানিতে চাকরি করত। তো এটা এরকম আছে, হতে পারে যে ইট হ্যাজ এ ভেরি মানে কি বলবো যে নাথিং টু বি থিঙ্ক অফ দ্যাট, যে আসলে আমি এক্সান্সে পাস করে ফেললাম আইসিএম এতে, আমি একেবারে বিদ্যার জাহাজ হয়ে গেলাম, আমার চাকরি বাকরি জীবনে অনেক উঠে যেতে পারবো, আমি অনেক কোম্পানির বড় পজিশন থাকতে পারবো, এটা নাও হতে পারে। হ্যাঁ, আমাদের অনেকেই হয়তো দেখা গেল যে সাধারণ অনেক পরে পাস করছে অথবা অনেক দেরি করে করছে, কিন্তু সে জায়গায় দেখা যাচ্ছে কর্মজগতে অনেক ভালো কিছু করে দিচ্ছে, অনেক ভালো একটা সুযোগ পেয়ে গেছে। সুযোগটা কিন্তু অনেক সময় সবাই সমানভাবে আসে না। এই জন্য মানে এইটা নিয়ে আমি আসলে কত বেশি পেয়েছি এটার জন্য বেশি একটা প্রত্যাশার জায়গাটা একটু সীমিত করে ফেলা, যখন যেখানে আছি আই এম ফাইন, দ্যাটস দ্য গুড আইডিয়া, যে নিজেকে একদম প্রবোধ মেনে নেওয়া, ঠিক আছে আমি সিনিয়র, আমার অফিসে এক জুনিয়র আমার মেম্বার আইসিএম এর মেম্বার জয়েন করলো করেই সে কিন্তু আমার সে ভালো একটা অবস্থান তৈরি করে সে কোম্পানির হায়ার অথরিটির সাথে কথাবার্তা বলে উপর দিকে উঠে। আমি যখন এক সময় প্রাইভেট সেক্টরে চাকরি করতাম, তো সেই 90 সালের আগের কথা, তো আমি দেখলাম যে ওখানে আমার চেয়ে অনেক জুনিয়র ছিল, সে হঠাৎ করে দেখা গেল যে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হয়ে গেল, আমি তখনও সিনিয়র প্রিন্সিপাল অফিসার। আমি চিন্তা করলাম যে সে আসলে প্রমোশনাল সাইডে বা মার্কেটিং সাইডে কাজ করতো, তো তার স্বাভাবিকভাবে তার একটা টার্গেট ছিল, সে টার্গেট অ্যাচিভ করেছে, সুতরাং কোম্পানি তাকে
মানে প্রমোশন দিয়ে দিচ্ছে। আমি তো আর ওই রকম প্রমোশনাল সাইডে ছিলাম না, অফিসিয়াল কাজগুলি করতাম, যার কারণে আমার কিন্তু আর তার উপর দিয়ে ওইভাবে টেক্কা দেওয়ার কোনো সুযোগ ছিল না, কিন্তু আমাকে মেনে নিতে হয়েছে। একসময় সে আমাকে স্যার ডাকতো, আমার সামনে এসে বসতে, চেয়ারে পারমিশন নিত। এখন দেখা গেল যে আমি তাকে উল্টা স্যার ডেকে বলতে হতো, স্যার আপনার এই ব্যবসার এই এত ইয়েটা আমার একটু লাগবে, ইনফরমেশনটা আমাকে দেবেন কিনা। দিস ইজ ভেরি কমন এন্ড এগুলিকে মেনে নিতে হয়, এগুলি মেনে নিতে না পারলেই তখন কিন্তু এই সমস্যা। অথবা অন্য জায়গায় সুযোগ পাইলে অন্য জায়গায় সুইচ অফ করা, কারণ স্ট্রেসের মধ্যে না থেকে অন্য জায়গায় চলে গেলে কিন্তু এটা অনেক সময় এক ধরনের রিলিফ সেখান থেকে পাওয়া। আর যতটা করা যায় যে ঘরটাকে অন্তত শান্তিতে রাখা, শান্তির জায়গা হিসেবে রাখা, এইটা ফ্যামিলি মেম্বাররা একে অপরকে ওইভাবে যদি সাপোর্ট দিয়ে বা খেয়াল রেখে যদি চলে, তাহলে সবচেয়ে হলো মানুষ বলা হয় যে সবচেয়ে সারাদিন কিন্তু আমরা যে সময় ঘরের ভিতরে সব ফ্যামিলি মেম্বারদের সাথে কাটাই, তার চেয়ে বেশি সময় কিন্তু আমরা বাইরে থাকি আমাদের সারা জীবনে। আবার যখন বেশি সময় বাসায় থাকি তখনও কিন্তু আমাদের এই অনেক বড় ধরনের হতাশাতে, যেটা বৃদ্ধ বয়সের কথা বলি, সন্তানদেরকে মানুষ করেছে কিন্তু কেউ দেশে নাই। এই ওকে ধরো তো, এই থাকিস কই। তো কাউকে অনেক সময় এই সন্তান দেশে নাই, সন্তানকে বড় করেছে মানুষ করেছে, এক ছেলে থাকে কানাডা আর এক ছেলে অস্ট্রেলিয়া, অথবা এক মেয়ে এক ছেলে দুইজন দুই দেশে থাকতেছে। তো এই যে মানে বৃদ্ধ বয়সে একাকিত্ব, বাংলাদেশ ছেড়ে কোথাও যেতে পারছে না, তাদের এখানে থাকা ছাড়া ভালো লাগতেছে না বিদেশে। তো যাই হোক, বিদেশে আমি নিজেও ছিলাম, আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে বাংলাদেশ এত আরামপ্রদ জায়গা, এবং যে আমাদের মানসিক ভাবে আমরা একে অপরের সাথে যেভাবে বন্ধনে আবদ্ধ, এটা পৃথিবীতে কম দেশেই আছে। আমাদের শুধু যদি অস্থিরতা আমাদের সমাজে কোনো কারণে না থাকতো, তাহলে আমরা কিন্তু খুব ভালোভাবেই চলতে পারতাম, অল্পতে অনেক দুষ্ট থাকতাম, আমরা পছন্দ করি। এবং এটা হয়তো এখানে যদি আমরা সেরকম পরিবেশ পরিস্থিতি করতে পারতাম, তাহলে বাংলাদেশটা কিন্তু এটা অনেক উর্বর জায়গা, অনেক উর্বর, এখানকার মাটি এত উর্বর, এখানকার এত মিষ্টি পানি পৃথিবীর কোথাও নাই। পৃথিবীর কোথাও কিন্তু একাধারে সারা দেশ ব্যাপী মিষ্টি পানির সরবরাহ কিন্তু নাই। এখানে কিন্তু মাটির নিচ থেকেই যেখানে করি না কেন আমি কিন্তু সেই পানি পান করতে পারছি, পৃথিবীর কোনো দেশে নাই। সৌদি আরব, আফ্রিকা বলি, আমেরিকা বলি, আর্জেন্টিনা বলি, অস্ট্রেলিয়া বলি, যত দেশ বলি, তাদের কিন্তু পানি ড্রিঙ্কিং ওয়াটার তৈরি করতে বা কুকিং ওয়াটারের জন্য তাদেরকে প্রচুর খরচ করে তারপরে। সো আমরা কিন্তু সেই সব দিক থেকে আমরা অনেক ভালো আছি, যে আমাদের ন্যাচারাল রিসোর্স কম, কিন্তু সবচেয়ে বড় ন্যাচারাল রিসোর্স হচ্ছে দেশের মাটি এবং পানি। আমরা অনেক সৌভাগ্যবান দিক থেকে। যাই হোক, আমি এই কথাগুলি এই জন্য বলছি যে মেন্টাল হেলথে আসলে এই যে কোভিড সিচুয়েশনে এখন বাচ্চাদের স্কুল নাই, অটো পাস, তারপর হচ্ছে বেশি চাহিদা সম্পন্ন বাচ্চাদের সমস্যা, বয়স্কদের সমস্যা, তারপরে যারা আর্লি অ্যাডাল্টে আছে তাদের কাজের সমস্যা, কারো কাজ নাই, কারো যাদের কাজ আছে তারা কাজে গিয়ে ইনফেক্টেড হচ্ছে, এরকম সমস্যা। আমরা যারা মোটামুটি মাঝামাঝি পর্যায়ে আছি, আমাদের মধ্যে যে রায় তা না, আমাদের মধ্যে কোনো না কোনো কারণে, অনেক সময় অনেক বঞ্চনার কারণে হোক অথবা কি বলবো যে অনেক সময় ফ্যামিলি ম্যানেজমেন্ট করতে গিয়ে ফ্যামিলির প্রধান হিসাবে অনেক সময় আমাদের এগুলি কাজ করে। তো সেটা আসলে যিনি দায়িত্ব পালন করেন ওনার নিজের অটো স্টেবিলাইজার থাকে, বলে যে এই বয়সে অটো স্টেবিলাইজার থাকে যখন মানে হচ্ছে যে এরকম যে ঘরের মধ্যে রাগারাগি করে বাইরে এসে অফিসে গেছে, কিন্তু অফিসে যখন কাজের প্রতি মনোযোগী হয়ে গেছে তখন দেখা গেলো যে তার ওই জিনিসটা কেটে গেছে। কারণ অফিসের এনভায়রনমেন্টটা অনেক সময় এরকম থাকে যে অফিসের কাজগুলি তখন গুরুত্বপূর্ণ জরুরি থাকে। যেমন আমার পজিশনটা এরকম যে আমি হেড অফ দ্য অফিস, আমার অফিসের প্রধান হইলো আমি। সুতরাং আমি যতই বাসায় ঝগড়া যাই কিছু করে যাই, অফিসে যাই, কিন্তু আমি ওই
মন মরা হয়ে থাকতে পারি না, কারণ আমাকে আই হ্যাভ টু অ্যাডজাস্ট উইথ দ্য আদার্স, আই হ্যাভ টু ম্যানেজ এভরিথিং। আমাকে ম্যানেজারিয়াল রোল প্লে করতে হয়, যে অন্যদের কাছ থেকে কাজ আদায় করে নিতে হয়। এবং সেখানে তো আর আমি ওইভাবে এই বাড়ির যে প্রেশার বা চাপ তৈরি হচ্ছে মনের মধ্যে, আমি তো সেটা ওখানে গিয়ে প্রকাশ করতে পারছি না, আর ওইটা ধারণ করেও কিন্তু আমি ওখানে কাজ করতে পারছি না। সুতরাং ওইটা আমাকে মুছে ফেলতে হয়। দিস ইজ ওয়ান অফ দ্য গুড ওয়ে, যে অনেক সময় আমরা এইভাবে চিন্তা করতে। তো আমি যে কারণে এই কথাগুলি বলছি, যে আমাদেরকে আসলে এই বাস্তব জীবনের সাথে আমাদেরকে মিল রেখেই চলতে হবে, এবং এখানে যুদ্ধ করতে হবে নিজের সাথে, এটা স্বাভাবিক। কারণ বাংলাদেশ এখন সেই আজ থেকে যদি আমরা হিসাব করি যে 50-60 বছর বয়স আগে মানুষ যেরকম ছিল, মানুষের মধ্যে এক ধরনের শুধু ক্ষুধা দারিদ্র্য বা চিকিৎসাজনিত অভাব ছাড়া এই মানসিক দৈন্যতা কিন্তু তখন ছিল না। মানসিক দৈন্যতা কিন্তু কম ছিল, মানসিক কষ্ট বা এই জায়গাগুলি খুব কম ছিল। এখন কিন্তু দিন দিন বাড়ছে, সম্পদ বাড়ছে, ঐশ্বর্য বাড়ছে, টেকনোলজি বাড়ছে, কানেক্টিভিটি বাড়ছে, তারপরে কিন্তু মানুষের মধ্যে এই এটাও বেড়ে যাচ্ছে, স্ট্রেস গুলিও বেড়ে যাচ্ছে। মানে এখানে আসলে প্রত্যাশার জায়গাটা কখনো কখনো বেড়ে যায় নানান কারণে। আমি আশা করছি যে আমার ফেসবুকের মধ্যে অনেকে লাইক দিবে, কমেন্ট দিবে, এই দিবে সে দিবে, কিন্তু দেখা গেলো যে হয়তো কোনো কারণে সেরকম রেসপন্স হচ্ছে না, তখন হয়তো এটাও কিন্তু এই ছোট বিষয়, কিন্তু এটাও আমি অনেকেরই দেখেছি যে আমি দু একজনের সাথে কথা বলেছি, এই তুমি কি আমার ফেসবুক দেখো নাই? আমি যে কেন? যে তুমি তো কোনো লাইকও দিলে না, কমেন্ট দিলে না। আমি বললাম যে ভাই আমি তো আসলে এত ব্যস্ত থাকি যে ওই যে রাত্রে যেটুকু সময় পাই আমি হয়তো একটা আর্টিকেল পড়তে পড়তে, যেমন আজকে একটা আর্টিকেল আমি খুব ইন্টারেস্টিং ছিল বিধায় এটা ইভিনিং এর দিকে পড়েছি, যার কারণে আসলে অন্য কোনো দিকে আর মনোযোগ দেওয়া সম্ভব। তো এটা গবেষণা আর্টিকেল ছিল, একটা মেয়ে গার্মেন্টস ওয়ার্কারদের জব স্যাটিসফ্যাকশনের উপর লিখেছে। তো যাই হোক, এই কথাগুলো এই জন্য বলছি যে সেলফ স্টেবিলাইজার তৈরি করতে হবে, এটা না হলে কিন্তু সমস্যা হবে। এবং এই কালচারটা, এই মেন্টাল স্ট্রেংথটা কিন্তু এখন থেকে তৈরি করে নিতে হবে আপনাদের সবাইকে। হ্যাঁ, আইসিএমএ তে কিন্তু ফেল করলেও কোনো অসুবিধা নাই, পাস করবেই। যারা একটু লেগে থাকবে শেষ পর্যন্ত, পাস করাটা কোনো কঠিন কিছু না। আমি তো নিজেই অবাক হয়েছি যে কাউকে দেখে, যে আমার নিজেরও ধারণা ছিল যে ও তো আসলে খুব কষ্ট করতে হবে তাকে শেষ পর্যন্ত বেরিয়ে আসতে হবে। আমি যখন ফাউন্ডেশন লেভেলে ক্লাস নিতাম তখন আমার কাছে মনে হতো কয়েকজনকে যে এরা তো আসলে এত র অবস্থা থেকে সে উঠে আসবে কবে আল্লাহ জানে। কিন্তু দেখা গেল যে আল্লাহর অশেষ মেহেরবানি, সে কিন্তু পরিবর্তন হয়ে গেছে, কারণ সে লেগেছিল, সে পড়াশোনা করেছে, এবং হচ্ছে ভালো যে করতো সেই কিন্তু ছুটে গেছে, বরং ও উঠে চলে আসছে। আমার অনেক স্টুডেন্ট আমি দেখি যে এখন আল্লাহর অশেষ মেহেরবানি, আমি বিভিন্ন অফিসে গেলে কোথাও হঠাৎ দেখা হলে রাস্তায়, হয়তো আমার খেয়াল থাকে নাই বা আমার হয়তো চেহারা মনে নাই, কিন্তু সে বলে স্যার আমি তো আপনার স্টুডেন্ট, আমি ফাউন্ডেশন লেভেলে, আমি স্যার কোয়ালিফাই করছি। বলো, এটা তো আমি তো তোমাকে দেখে আমার বুকটা ভরে গেল, মনটা ভরে গেল, আমি খুব খুশি হলাম। যাক, আমি তো তুমি আমাকে বোধহয় আজকে কোথাও খাওয়াইলে বা অন্য কোনো গিফট দিলেও আমার অত খুশি লাগতো না, তোমার কাছ থেকে কথা শুনে ভালো লাগছে। তো it was happened and it was happened in many cases. তো এটা এখন এখানে আপনারা হয়তো 110-12-13 জন যুক্ত হয়েছেন, আপনাদের সবাই পাস করবেন এটা আমি আশা করছি, কিন্তু সবাই যে একই সময়ে বের হতে পারবেন সেটা হয়তো নাও হতে পারে। তো ফ্রাস্ট্রেটেড হওয়ার কিছু নেই স্যার, আল্লাহ যেন আপনার কথাটা কবুল আর মঞ্জুর করে স্যার। আর এইগুলি বিফলে যায় না, কারণ জি স্যার, অ্যাচিভমেন্ট এবং সাকসেস দুটো ভিন্ন জিনিস। আইসিএমএ তে পড়ে অনেকে অনেক কিছু অ্যাচিভ করে, সাকসেসটা হয়তো কোনো সময় ওইভাবে আসে না। সাকসেস ইজ এ ম্যাটার অফ টাইম, ইট ডাজ নট কাম ওভার ডে, ইট টেকস টাইম। সাকসেস আসতে হলে সময় লাগে, এটা সব ক্ষেত্রেই। একজন ফুটবলারের কথা বলি, একজন বিজ্ঞানীর কথা বলি, একজন গবেষকের কথা বলি,
আহ, সে পিছিয়ে গেলে কিন্তু আর তার সাকসেস আসবে না। তার কিছু অ্যাচিভমেন্ট, হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হামিদ সাহেব ওই যে একবার গবেষণা করলো, কানাডিয়ান সরি নরওয়েজিয়ান এমবাসি একটা অনুষ্ঠান করলো, সেখানে আই ওয়াজ দ্য চিফ গেস্ট। তো ওনার আর্টিকেলটা সেখানে ওনার সরি স্টাডি ফাইন্ডিংস সেখানে প্রেজেন্ট করলো। তারপরে আমি যখন কমেন্ট করলাম তখন হি ওয়াজ অ্যাস্টোনিশড টু হিয়ার মাই কমেন্টস। তো অ্যাকচুয়ালি এরকম আরো বেশ কয়েকটা জায়গায় আইসিটি রিভিউ করেছে। তারপরে আমাদের ম্যানচেস্টার ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি একটা ছেলে দুইটা মেয়ে প্লাস ওরা বেশ কিছু গবেষণা করেছে, করার পরে সেখানে আমাকে মানে মডারেটর হিসেবে নিয়েছিল বা চিফ গেস্ট হিসেবে নিয়েছিল। আমি তখন সেখানে গিয়ে কমেন্ট করেছি। তো এই জিনিসগুলি থেকে আমার কাছে এইটুকু মনে হয়েছে যে আমি আসলে নিজের সাকসেসফুল কোনো প্রফেশনালি আসলে ওই জবে ছিলাম না, বিধে আমি সাকসেসফুল প্রফেশনাল হতে পারিনি। কিন্তু আমি অ্যাচিভ করেছি অনেক কিছু, এটা আমি বুঝতে পারি। যে অ্যাচিভমেন্টটা এখন নট ইন টার্মস অফ দ্য মানি অর ফিজিক্যাল থিংস, এটা ইন টার্মস অফ মাই স্যাটিসফ্যাকশন, এটা আমার কাছে মনে হয়েছে। আমাকে যখন একজন বিদেশি ইউনিভার্সিটির প্রফেসর আলী রিয়াজ যখন বলে যে তোমার এই লেখাটা, তোমার এই কমেন্টসটা বা তোমার এই অবজারভেশনটা বা তোমার এই আর্টিকেল রিভিউটা দেখে আমি খুব মুগ্ধ হয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিছুদিন আগে দুজন প্রফেসর টেলিফোন করে আমাকে বললো যে স্যার, আমাদের লেখা ছাপা হোক আর না হোক কিন্তু তাতে আমাদের কিছু আসে যায় না, কিন্তু আপনি যে কমেন্টস করেছেন আমাদের আর্টিকেলের উপরে, এটা আমরা দেখে খুব অভিভূত হয়েছি যে একজন প্রফেশনাল লোক হয়েও যে আপনি আমাদের আর্টিকেলের উপরে এত ভেতরে ঢুকে আপনি কমেন্টস করেছেন। আমি বললাম যে দেখেন, এটা আসলে সরি আমি অবশ্য নিজের ডোল মিটাচ্ছি কিনা জানি না, আমি কথাগুলি এই জন্য বলছি যে অ্যাচিভমেন্ট এবং সাকসেসের কথা, যে অ্যাচিভ কিন্তু করা যায় অনেক কিছু, তো এটা সাকসেস হয়তো ওইভাবে নাও আসতে পারে। আমি আজকে আইসিএমই ডিগ্রি নিয়ে কিন্তু আমি প্রফেশনাল না। প্রফেশনাল থাকলে হয়তো আমার ওই লাইনে আমি কি হইতাম আমি জানি না, হয়তো একটা ব্যাংকের এমডি হইতাম অথবা অন্য কোনো বড় কনসালটেন্ট হইতাম অথবা অন্য কিছু নাও হইতে পারতাম, অথবা সাধারণ একটা চাকরি করতাম, 5 লাখ টাকা 6 লাখ টাকা চাকরি। তো গভর্নমেন্ট জবে থাকার কারণে হয়তো আমার সেই মূল্যায়নটা হয়তো গভর্নমেন্টের কাছে আইসিএম এর ডিগ্রি বা পিএইচডি ডিগ্রি এটা কোনোটারই কোনো অধিকতার কোনো মূল্য নাই। এখানে কোনো ভ্যালুয়েশনও নাই, কোনো রকম এক্সট্রা মার্কিং এর সুযোগ নাই, এখানে অন্য ধরনের হিসাব নিকাশ থাকে। তো যাই হোক, আমি এই জন্য বলছি যে অল অফ ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইউর অ্যাচিভমেন্ট এন্ড সাকসেস এন্ড মেন্টাল হেলথ। এই তিনটা জিনিসই আজকে আমি বললাম কথায় কথা। যাই হোক, আমি এটুকু বলছি যাতে করে কেউ নিজেকে ইয়ের দিকে ঠেলে না দিয়ে বরং সামনের দিকে এগিয়ে যাওয়া যায় সেই জন্য। তা আমরা আজকে যে জিনিসটা নিয়ে আসলে গত ক্লাসে যেখানে শেষ করেছিলাম যে মার্কেট ডিমান্ড বের করা বা যেটাকে এগ্রিগেট ডিমান্ড বলে, অর্থাৎ সমাজে যত লোক আছে সবার ডিমান্ডকে একত্রিত করে একটা ইকুয়েশন বের করা। এখন আমরা ধরে নিচ্ছি যে একটা এলাকায় 3 জন কাস্টমার আছে, তারা আমার দোকান থেকে পণ্য কিনে বা কিনবে। আমি যদি ওই প্রোডাক্টটা যদি নিয়ে দোকান ওপেন করি সেখানে, বা 3টা গ্রুপ আছে, 3টা গ্রুপকে আমি 3টা এজ গ্রুপকে নিয়ে যদি আমি স্টাডি করি, তাহলে আমার এখানে এবিসি এরকম 3টা মার্কেটে 3টা গ্রুপ আছে, 3টা গ্রুপের ডিমান্ড আমি এখানে ক্যালকুলেট করলাম, করে একটা ইকুয়েশনের মাধ্যমে উপস্থাপন করলাম, এবং সেই ইকুয়েশন থেকে আমরা যদি মার্কেট ডিমান্ড বের করি তাহলে কিউ এ কিউ বি কিউ সি, এখানে আমরা বলছি 70 মাইনাস 2p 200 মাইনাস 4p, তাহলে সবগুলিকে যোগ করলে আমার এবিসি কিউ ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি, তাহলে আবার 290 মাইনাস 6.5, এটা আমাদের এটা সোজা হিসাব। এখানে নতুন কোনো মানে কোনো জটিল কোনো কিছু নেই, জাস্ট এগ্রিগেট ডিমান্ডটা এভাবে বের করার জন্য এরকম একটা ইকুয়েশন আমরা তৈরি করলাম। এখন এই ইকুয়েশনটা থেকে আমি যদি মূল্য বের করতে চাই এবং কোয়ান্টিটি বের করতে চাই, তাহলে কিন্তু আমাকে এটার সাথে সাপ্লাই যুক্ত করতে হবে। এটার সাথে সাপ্লাই যুক্ত করলে কিন্তু আমি কোয়ান্টিটি এবং প্রাইসটা বের করতে পারবো। কারণ হলো
প্রাইসটা নির্ধারিত হয় কোন পয়েন্টে? কোন পণ্যের মূল্য নির্ধারিত হয় ইকুইলিব্রিয়াম লেভেলে, অর্থাৎ সাপ্লাই এবং ডিমান্ড যেখানে ইন্টারসেক্ট করে, আমরা সেই জায়গায় যাব। সেই জায়গায় যাওয়ার আগে আমরা একটু সাপ্লাই নিয়ে কথা বলবো। সাপ্লাই বা যোগান, এই বিষয়টা কি? যোগানের বিষয়টা আসলে আমরা অনেক সময় বলি যে সাপ্লাই এন্ড ডিমান্ড টুগেদার, এটা যদি না থাকে তাহলে আমাদের ইয়ে হচ্ছে না কেন? F4 কোথায়? মার্কেট কাজ করে তখন দেখা যাচ্ছে। জি স্যার। আচ্ছা, এখন এই যে সাপ্লাইটা কাজ করে, এটা সাথে লিংক আছে ডিমান্ডের, আমি আগেই বললাম। তাহলে ডিমান্ডটাকে আমরা ডিমান্ড শিডিউল তো আমরা আগেই দেখেছি, এটা জাস্ট রিভিউ করার জন্য আমি এখানে শো করলাম যে ডিমান্ডের একটা ল অনুসারে চলে, যে এটার দাম কমবে এটা চাহিদা বাড়ে। এখন এক্সেপশন টু দ্য ডিমান্ডও আমরা বলেছি। এখন আমরা যদি সাপ্লাইয়ের দিকে যাই, তাহলে সাপ্লাই বলতে কি বুঝি? ডিমান্ড তো আমরা এফেক্টিভ ডিমান্ড বললাম, আর ডিমান্ডের জন্য আমরা বলছি কতগুলি ক্রাইটেরিয়া থাকে। ওই ক্রাইটেরিয়াগুলি না থাকলে সেটাকে ডিমান্ড বলা যাবে, কারণ ডিমান্ড, নিড অ্যান্ড ওয়ান্টস তিনটার বাংলা শব্দ আমরা অনেক সময় একসাথে বলি, অভাব বা চাহিদা, কখনো কখনো প্রয়োজন, অর্থাৎ ইন্টারচেঞ্জেবল ওয়ার্ড হিসেবে আমরা, যে তার এখন খাবার চাহিদা নাই, অথবা অনেক সময় বলে যে তার এখন খাবারের জন্য অথবা ভোগ করার জন্য তার প্রয়োজন অনুভব করছে না, অথবা তার কাছে এখন খাওয়ার যেই অভাব বোধ করছে না, এরকম অনেক সময় বলি। তো বাংলা সেন্টেন্স লেখার সময় যদিও আমরা এই সমস্ত শব্দগুলি একই রকম সেন্টেন্সের ক্ষেত্রে আমরা প্রয়োগ করি, কিন্তু ইংরেজিতে এটা একটু ভিন্ন রকম। এখানে ইংরেজিতে বলা হয় যে ডিমান্ড হতে হলে কতগুলো ক্রাইটেরিয়া থাকতে হবে এবং সাপ্লাই হতে হলেও কতগুলো ক্রাইটেরিয়া থাকতে হবে। তাহলে সাপ্লাইটা কি জিনিস? আমরা ডিমান্ডের কথা বললাম যে তার নিড থাকতে হবে, কেনার ক্ষমতা থাকতে হবে, তার ইচ্ছা থাকতে হবে এবং তার পারচেজিং পাওয়ার থাকতে হবে। চাহিদার ক্ষেত্রে ঠিক এরকম। এখন সাপ্লাইটা করে কে? যিনি সেল করেন, যিনি প্রডিউস করেন, হয় প্রডিউসার অথবা সেলার। এখন এটা গুডসও হতে পারে, সার্ভিসেসও হতে পারে, সেবা কর্ম হতে পারে অথবা পণ্য হতে পারে। যেটাই হোক না কেন, বলা হয় যে a seller willing to make available for sale at alternative prices for a given period, একটা নির্দিষ্ট সময়ের জন্য যদি কোনো বিক্রেতা কোনো পণ্য বাজারে সরবরাহ তৈরি করে এবং সে একটা নির্দিষ্ট মূল্যে অথবা বিকল্প মূল্যে বিক্রি করতে সম্মত হয়, সেটাকেই বলা হয় কোয়ান্টিটি সাপ্লাই। যোগান হতে হলে যোগানের মধ্যে কি কি লাগে? একজন বিক্রেতা দরকার হয় বা একজন সাপ্লাই সাইডে একজন থাকতে হয়, একটা মূল্য থাকে সেই পণ্যের এবং সেটা সরবরাহটাকে নিশ্চিত করতে হবে এবং একটা নির্দিষ্ট সময়ের জন্য এই সাপ্লাইটা কার্যকর থাকে। যেমন কোনো কাজ কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে সমাপ্ত করতে হয়, ওই নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু ওটার সাথে রিলেটেড যে সমস্ত জিনিসপত্র সে সাপ্লাইটা তখন ক্যারি অন করতে হয়। এখন বলা হচ্ছে যে কি কি ফ্যাক্টরস আসলে, এখানে একটা উদাহরণ দেওয়া হচ্ছে, আইসক্রিম প্রডিউস করার জন্য
দায়ী থাকে। আইসক্রিম ইউ আর উইলিং টু অফার অর প্রডিউস। এখন আমি আইসক্রিম উৎপাদন করব, তাহলে কি কি ফ্যাক্টর বিবেচনা করে আমি সাপ্লায়ার হিসাবে কি কি ফ্যাক্টর আমি চিন্তা করে এই আইসক্রিমটা উৎপাদন করব। এখন প্রথম কথা হলো যে পণ্যের দামটা কত নির্ধারণ করব। আমি যে সমস্ত উপাদান ইউজ করব, ইনপুটস ইউজ করব, এগুলির কস্ট কত, এগুলির প্রাইস মানে হচ্ছে এগুলির কস্ট কিরকম। এখানে লেবার আছে, এখানে কাঁচামাল আছে, এখানে যেই জায়গা থেকে আমি এটা ট্রান্সপোর্ট করে নিয়ে আসবো ট্রান্সপোর্টেশন কস্ট আছে ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ ইনপুটস গুলি, এটা যদি টেকনোলজি বেসড হয় তাহলে টেকনোলজি কি ধরনের টেকনোলজি আমি ইউজ করি, আমি কি প্রত্যাশা করতেছি বা কাস্টমার কি প্রত্যাশা করে। তারপরে নাম্বার অফ সেলার্স, আমি ছাড়া আর কারা কারা এই পণ্য নিয়ে বাজারে আছে, কত ধরনের আইসক্রিম বাজারে আছে। তাহলে সাপ্লায়ার কোন পণ্য উৎপাদন করতে গেলে মোটামুটি 5টা জিনিস তাকে বিবেচনায় নিতে হবে। 5 factors need to be considered. একটা হচ্ছে price of the commodity or service, input cost of the commodity or services, then technology need to be used, expectation of the customers, expectation of myself. তারপরে হচ্ছে যে who are the competitors or who are the suppliers available in the market or who are the sellers of the same goods or commodity in the market. এই 5টি জিনিস আমাদেরকে বিবেচনায় নিয়ে কিন্তু সাপ্লাই ইফেক্টিভ করা হয়। ইফেক্টিভ ডিমান্ডের মতো, কার্যকর ডিমান্ডের মতো কার্যকর সাপ্লাইয়ের জন্য এই 5টি জিনিস দরকার। এখন ল অফ সাপ্লাইতে ল অফ ডিমান্ডের মতো বলা হয় যে এখানে কি বলা হয়েছে, ল অফ সাপ্লাই মানে এটা হচ্ছে যদি অন্য সবকিছু ঠিক থাকে, এটাও শর্ট টার্মে বলা হচ্ছে। শর্ট টার্মে যদি অন্য সবকিছু ঠিক থাকে তাহলে যখন জিনিসের দাম বাড়ে তখন সাপ্লাই বাড়ে, যখন জিনিসের দাম কমে তখন সাপ্লাইটা কমে যায়। অর্থাৎ ডিমান্ডের ক্ষেত্রে যেটা ছিল বিপরীত সম্পর্ক, সাপ্লাইয়ের ক্ষেত্রে হচ্ছে কি সমানুপাতিক সম্পর্ক, সহগামী সম্পর্ক। সহগামী সম্পর্ক অর্থাৎ সাপ্লাইয়ের ক্ষেত্রে যদি দাম উত্তর দিকে যায় কোয়ান্টিটি উত্তর দিকে যায়, যদি দাম দক্ষিণ দিকে যায় কোয়ান্টিটিও দক্ষিণ দিকে যায়। ডিমান্ডের ক্ষেত্রে ঠিক তার উল্টাটা। অর্থাৎ ডিমান্ডের ক্ষেত্রে ঠিক আমরা বলি যে দাম যখন কমে তখন চাহিদা বাড়ে, যখন দাম বাড়ে তখন চাহিদা কমে, ঠিক বিপরীত সম্পর্ক। আর এখানে কিন্তু ইতিবাচক সম্পর্ক, দুইটা একদিকে যায়। আমরা যদি একটা শিডিউল দেখি এখানে যে কোন আইসক্রিমের কথা এখানে বলা হয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে টাকার অঙ্কে দাম বাড়তেছে আস্তে আস্তে। এখানে দেখা যাচ্ছে যে সংখ্যাও মানে সাপ্লাইয়ের সংখ্যাও কিন্তু আস্তে আস্তে বাড়ছে। 5 টাকা যখন দাম, শূন্য যখন দাম তখন শূন্য চাহিদা, শূন্য সাপ্লাই। 1 টাকা যখন দাম তখন কোয়ান্টিটি নাই, মানে মূল্য এত কম যে আসলে কেউ সাপ্লাই করতে রাজি না। মূল্য যখন আর একটু বাড়লো, 5 টাকা হলো, তখন সে 10,000 ইউনিট উৎপাদন করলো। 7.5 টাকা হলো 20,000 উৎপাদন করলো, 10 টাকা হলো 30,000। ইট ডাজ নট মিন যে এটা ঠিক যে হারে, যে আনুপাতিক হারে বাড়তেছে কোয়ান্টিটি সে আনুপাতিক হারে বাড়বে। অনেক সময় এটা নাও হতে পারে, এটা যে কোনো রেটে উঠানামা করতে পারে। এখন যদি আমরা এটাকে এই ল অফ সাপ্লাইটাকে এরকম চিন্তা করি যে এটা ঊর্ধ্বগামী, ঠিক চাহিদাটা নিম্নগামী আর সাপ্লাই কার্ভটা হচ্ছে ঊর্ধ্বগামী। অর্থাৎ দাম বাড়ার সাথে সাথে চাহিদা বা সরবরাহ, দাম বাড়ার সাথে সাথে সরবরাহ
বা যোগান অথবা সাপ্লাই, যেটা বাংলায় বলি আমরা সরবরাহ যোগান, সেটা ইংরেজিতে সাপ্লাই, সাপ্লাইটা বেড়ে যাবে। এখন ওখানে যেরকম আমরা মার্কেট ডিমান্ড দেখেছি, এখানেও কিন্তু মার্কেট সাপ্লাই আছে। আমি তো আর একা মার্কেটে না, আমার মতো অনেক কোম্পানি কিন্তু আইসক্রিম উৎপাদন করে। সুতরাং কোন আইসক্রিম শুধু আমি তৈরি করি না, এরকম অনেকেই করে। কোম্পানি এও করে, কোম্পানি বিও করে। তাহলে কোম্পানির এ এবং বি মিলাইয়া আসলে যদি জনগোষ্ঠী হয় 100 জন বা 200 জন, তাহলে কতজন আমার, কতজন অন্য কোম্পানির কাছে যায়, সেই ডিস্ট্রিবিউশনটা দেখাইয়া কিন্তু এখানে একটা হিসাব বের করা হয়। এবং এটাই আলটিমেটলি আমরা বলি যে মার্কেট সাপ্লাই, সাম অফ ইন্ডিভিজুয়াল সাপ্লায়ার্স, এটাকে তখন এই মার্কেট এখানে আমরা যোগ করে বের করি। এখানে 20 ইউনিট, 20 ইউনিট, 40 ইউনিট, যখন 7.5 টাকা দাম, এইভাবে বাড়তে থাকে। আলটিমেটলি এই সাপ্লাইটা কিন্তু মার্কেট সাপ্লাই বা এগ্রিগেট সাপ্লাই হিসাবে পরিগণিত। ওখানে যেরকম আমরা দেখেছিলাম যে এগ্রিগেট সাপ্লাই বা এগ্রিগেট ডিমান্ড যেরকম ডানে বামে শিফট করে, এখানেও কিন্তু হয়। এখানে এটা আপওয়ার্ড উপরের দিকে যায়, কিন্তু এটাও ডানে বামে, যখন ডিক্রিজ হবে তখন বাম দিকে যাবে, যখন ইনক্রিজ হবে তখন ডান দিকে যাবে। ওখানেও কিন্তু তাই ছিল, যখন ইনক্রিজ হচ্ছে তখন ডান দিকে ছিল, আর ডিক্রিজ হলে বাম দিকে। এখন যে সমস্ত ডিটারমিনার্স গুলি, নির্দেশক গুলি এই বা কোয়ান্টিটি সাপ্লাই এর ক্ষেত্রে যে সমস্ত ভেরিয়েবলস গুলি কাজ করে, অর্থাৎ এই যে কার্ভটা ডান দিকে যাবে না বাম দিকে যাবে, অর্থাৎ এগ্রিগেট ডিমান্ড কার্ভটা, এটা নির্ভর করে পণ্যের মূল্য বা যে পণ্যটা বাজারে বিক্রি করার জন্য বা সেবাটা আমরা ইনপুট প্রাইসেস, টেকনোলজি, এক্সপেকটেশনস, নাম্বার অফ সেলার, যেটা আমরা বললাম যে ইফেক্টিভ চাহিদা হইতে হলে এই 5টি ফ্যাক্টরস থাকতে হবে। তাহলে এদের কারণে এই সাপ্লাই কার্ভটা ডান দিকে বা বাম দিকে শিফট করতে পারে। এইটা যখন পণ্যের দাম বাড়া কমা করে, ওঠানামা করে, তখন কিন্তু সাপ্লাই কার্ভের মধ্যে, অ্যালং দা সাপ্লাই কার্ভের মধ্যে এটা মুভ করে। প্রথম কারণটা মূল্যের ইয়ে কারণে, আর অন্য বাকি 4টার কারণে কিন্তু শিফট করে। এখন এই মুভমেন্ট এবং শিফটটা কি জিনিস সেখানে আমরা যাব। তার আগে আমরা এখানে সাপ্লায়ার ডিমান্ড টুগেদার যখন আমরা চিন্তা করি, কেন চিন্তা করি? আমরা চিন্তা করি যে আসলে যে পণ্যের যে দামের কথা বললাম, অন্যগুলির কথা এখন আমরা বাদ দিলাম, দাম নির্ধারণ করতে হবে। আমি যে সাপ্লায়ার হিসাবে দাম নির্ধারণ করব, সেটা ভোক্তা গ্রহণ করবে কি করবে না আমার পণ্য। আমার কোম্পানি যে আরেকটা কোম্পানির সাথে কম্পিট করবে, তার দামের সাথে আমার এই দাম নির্ধারণের একটা কম্পিটিশন হবে। সুতরাং এই যে মার্কেটে আসলে এভারেজ দাম কত হলে মার্কেট রান করবে, মানে সব কোম্পানি কিন্তু একই পণ্য উৎপাদন করে, কিন্তু দামগুলি খুব কাছাকাছি থাকে, 1-2 টাকা, 3 টাকা, 4 টাকা, 5 টাকা এরকম ডিফারেন্স থাকে। আবার কিছু প্রোডাক্ট আছে অনেক সময় একটু ফ্লাকচুয়েটিং বেশি থাকে। যেমন ওষুধের কথা বলি, আমরা নাপা যে দামে কিনি, আমরা এইস কিন্তু সেই দামে কিনি না, অথচ দুইটার ফাংশন সেম। ফার্মাসিউটিক্যাল যদি যাই, দুইটা এখন এখানে কিন্তু ব্র্যান্ড নেম অনুযায়ী বা কাস্টমার অনেক সময়, ডাক্তার অনেক সময় লিখে দেয়, অথবা আমাদের পারসেপশন কাজ করে যে স্কয়ারের পণ্য ভালো, আবার কেউ বলে না ভ্যাকসিনকোর পণ্য ভালো। তো এই সমস্ত যত কারণে থাকুক না কেন, আমরা কিন্তু আলটিমেটলি একটা দাম নির্ধারণ করব। দামটা নির্ধারণ করেই কিন্তু আমার সরবরাহ বাড়বে কি কমবে, এটা আমাকে ঠিক করতে হবে। অর্থাৎ অ্যাজ এ সেলার
আমি যদি বুঝতে পারি যে আমার দাম নির্ধারণ করতে হলে আমার সাপ্লাই এবং ডিমান্ডের মধ্যে একটা ব্যালেন্স করতে হবে, তখন আমাকে ইকুইলিব্রিয়াম, এই শব্দটা ইকোনমিক্সে খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ ইকুইলিব্রিয়াম হলো একটা সুষমকরণ অবস্থার মধ্যে, সুষমকরণের মধ্যে অর্থাৎ চাহিদা এবং যোগানের মধ্যে একটা সুষমকরণ অবস্থা তৈরি করতে হবে। তাহলে এই সিচুয়েশনটা তৈরি হয় সাপ্লাই এবং ডিমান্ডের ইন্টারাকশনের ফলে, যে কত মালামাল বাজারে আসলো আর কত লোক এটা কিনবে, কতজন কাস্টমার আছে, কত পরিমাণ তাদের চাহিদা আছে। কাস্টমারের জন্যই তো এটা যোগান হবে এবং তাদের চাহিদার ভিত্তিতেই উৎপাদনকারী উৎপাদন করবে। তাহলে এই যে ইকুইলিব্রিয়াম পয়েন্ট, যেটা ফজলুল হক কি কিছু বলতে চাচ্ছে? স্যার আমি একটা কোশ্চেন করতে চাইছিলাম আর কি। শিওর। স্যার আমরা তো যখন এটা পড়তেছিলাম সাপ্লাই এন্ড ডিমান্ড, এটা তো আসলে হচ্ছে একটা অর্গানাইজেশনের পার্সপেক্টিভে বলা হচ্ছে। তো এটা আসলে স্যার মানে গভর্নমেন্ট যখন হচ্ছে যে কাজ করে, তখন তো তার মাইক্রো লেভেলে এই জিনিসগুলি কি আসলে কাজ করা লাগে তার এগুলি নিয়েও? যেমন রাইসের ক্ষেত্রে বা হচ্ছে যে যে আপনার অন্যান্য ম্যাটেরিয়ালস গুলির ক্ষেত্রে কি তার সাপ্লাই এবং ডিমান্ড নিয়ে কি কোনো হেডেক ইস্যু আছে, নাকি শুধু এটা জাস্ট অনলি হচ্ছে কোম্পানিগুলি বা অর্গানাইজেশনের ক্ষেত্রে আসলে ইউজ করা হয়? না, এগুলি তো আসলে আমি তো প্রথম ক্লাসে বুঝলেন কিনা, আমি বলেছি আমরা কিন্তু মার্কেট ইকোনমিতে বসবাস করি। এখানে গভর্নমেন্ট কিন্তু কোনো প্রাইভেট সেক্টরের যে ডিমান্ড সাপ্লাই তৈরি করার ক্ষেত্রে যে রোল প্লে করে, যে কতিপয় ক্ষেত্র ছাড়া আর অন্য সব ক্ষেত্রগুলিতেই আমরা যেটা বলি কোয়াসি প্রাইভেট গুডস বা কোয়াসি পাবলিক গুডস যেটা বলি, এখানে কিন্তু গভর্নমেন্ট কোনো ইন্টারফেয়ার করে না। এবং গভর্নমেন্টের কোনো ইন্টারফেয়ারেন্স থাকে না। মূল্য নির্ধারণ করা বা কত সংখ্যা আসবে এটা কিন্তু সরকারের মাথা ব্যথার বিষয় নয়। হ্যাঁ, যখন কোনো ক্রাইসিস তৈরি হয়, দেশে যদি পেঁয়াজ উৎপাদন কম হয়, বিদেশ থেকে আমদানি করতে না পারে, তখন অবশ্যই গভর্নমেন্ট আসে। কিন্তু তার আগ পর্যন্ত সরকার কিন্তু ইন্টারভিন করার মতো, হস্তক্ষেপ করার মতো কোনো সুযোগ কিন্তু সরকারের হাতে থাকে না মার্কেট ইকোনমি। হ্যাঁ, তো সেই কারণে প্রায় 99% ক্ষেত্রে কিন্তু অর্গানাইজেশনাল পয়েন্ট অফ, কোম্পানি পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু আমরা এই জিনিসগুলো চিন্তা করি। হ্যাঁ, গভর্নমেন্ট কিন্তু চিন্তা করে সেটা হলো যে এটাকে আমরা মৌলিক চাহিদা পূরণ করার জন্য যে সমস্ত জিনিস, যেমন বিশেষ করে আমরা খাদ্য দ্রব্যের বিষয়টা খুব সিরিয়াসলি নেই। গভর্নমেন্টের পলিসি মেকানিজমের মধ্যে জিনিসটা, এটা কিন্তু সরকারের আপনারা জানেন কিনা, প্রত্যেকটা রিজিওনাল ঢাকা শহর বলি আর জেলা উপজেলা বলি মার্কেটিং কর্মকর্তা আছে। তারা কিন্তু সব সময় বাজারে তাদের কাজ হলো প্রতি মাসে, প্রতি সপ্তাহে তো একটা তারা তৈরি করে, প্রতি মাসে কিন্তু গভর্নমেন্টের একদম প্রধানমন্ত্রী পর্যন্ত চলে যায় সেটা, যে 15 দিন পর তো একটা যায় বা মাসের শেষেও একটা যায়। সেটা হলো যে মান্থলি কনফিডেন্সিয়াল রিপোর্ট দেয় যে বাজার দরের গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে। তো সেটা কিন্তু গভর্নমেন্ট তার ইনফরমেশনটা কালেক্ট করে। বাট যদি মনে করে যে সরকার কোনো কারণে দেখতে পাচ্ছে যে সাপ্লাই শর্টেজ হওয়ার সম্ভাবনা আছে, মার্কেট প্রাইসটা ঊর্ধ্বগতি, তাহলে জনদুর্ভোগ বেড়ে যেতে পারে, সেক্ষেত্রে সরকার তখন পলিসি ইন্টারভেনশনের মাধ্যমে কোনো ব্যবস্থা নিয়ে থাকে। তো সেটা খুব কম ক্ষেত্রেই দরকার হয় মার্কেট ইকোনমি, কারণ মার্কেটের একটা, এটাকে বলা হয় অটো স্টেবিলাইজার। ওই যে সাপ্লাই ডিমান্ডের কারণ হলো যে যখন দেখা গেল যে দাম বেড়ে গেছে, তখন কিন্তু সাপ্লায়াররা বিভিন্ন জায়গা থেকে উৎপাদন বাড়ানো শুরু করে, কারণ তারা যখন মার্কেটে বিক্রি করে লাভ করার জন্য চেষ্টা করে। তো অটোমেটিক্যালি শর্টেজ থাকলে কিন্তু দাম যখন বাড়ে তখন অনেকে উৎপাদন করলে আলটিমেটলি সেই শর্টেজটা আর থাকে না। তো এটা হলো যে যেমন উৎপাদন কিন্তু আবার একটা হিসাবও থাকবে, যে আমি যেটা বললাম কমোডিটি বাংলাদেশে কি পরিমাণ ধান উৎপাদন হয়, কি পরিমাণ পেঁয়াজ উৎপাদন হয়, ডাল কি পরিমাণ উৎপাদন হয়, গম কি পরিমাণ উৎপাদন হয়, সরিষা কি পরিমাণ উৎপাদন হয়, যেগুলির চাহিদা আমাদের দেশে আছে।
এটা কিন্তু একটা হিসাব গভর্নমেন্টের কাছে আছে, এবং এটা মার্কেট প্রাইসটা কতটা উঠানামা করে, অ্যাবনর্মাল ওঠানামা করছে কিনা, নাকি ইনফ্লেশন রেটটা যেটা সেটাকে কভার করে ওর ভিতরে থাকতেছে। প্রত্যেক মাসে কিন্তু গভর্নমেন্টের অর্থ মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে তথ্য নিয়ে কিন্তু ইনফ্লেশনের উপরে একটা ফিগার আউট করে। সে ফিগার আউট করে দেখে যে প্রাইস ইনফ্লেশনটা যেটা আমরা বলি যে মূল্যস্ফীতি কত, এটা যদি অ্যাভারেজ করে দেখা হয় যে না ঠিক আছে কোনোটার বাড়ছে 10%, কোনোটা আবার 2% বাড়ছে, এটা অটোমেটিক্যালি অ্যাভারেজ করলে দেখা যায় যে আলটিমেটলি টোটাল ইনফ্লেশনটা হচ্ছে 5% to 6%। তখন বলা হয় যে আসলে এই 5 to 6% অথবা 7% যদি হয় তাহলে মানুষ অ্যাডজাস্টমেন্ট করে ফেলতে পারে তার ইনকাম দিয়ে, হয় কনজাম্পশন কমায়া অথবা যারা দিন মজুর থাকে তাদের মজুরি তারা বাড়ায় দিয়া তারা কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে ফেলে। এবং বছর বছর যখন বাজেট হয় অথবা বছর বছর সরকারের কর্মচারীরা অথবা বেসরকারি কর্মচারীরা কিন্তু ইনক্রিমেন্ট পায়, বেতনের একটা ইনক্রিমেন্ট থাকে। ইনক্রিমেন্ট না থাকলে কনসোলিডেটেড পেমেন্ট থাকলে সেখানে তাকে 5% সাপোর্ট দিয়ে তার বেতনটা আবার রিফিক্স করা। সুতরাং মার্কেট যেরকম করে আবার কিন্তু ওরকম সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানও কিন্তু বছর শেষে কিন্তু এক ধরনের ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভ দিয়ে দেয়, যেটা দিয়া ওই ইনফ্লেশনটাকে অ্যাডজাস্ট করা। সেই কারণে আসলে এখানে আমরা যে কথাগুলি বলি এই 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 স্লাইডগুলি নিয়ে, এখানে কিন্তু আমরা কোম্পানি পয়েন্ট অফ ভিউ, এটা গভর্নমেন্টের এখন পর্যন্ত পলিসি মেকিং এর ম্যাক্রো লেভেলের কোনো বিষয় নিয়ে এখানে আমরা কথা বলছি। ম্যাক্রো লেভেলের কথা বলবো আমরা পরে, আমাদের যখন আরো অন্য বিষয়গুলি আসবে। তো ইকুইলিব্রিয়াম লেভেলে তাহলে কি হলো, আমার একটা ইকুইলিব্রিয়াম প্রাইস নির্ধারণ করতে হয় এবং কোয়ান্টিটি নির্ধারণ করতে হয়। কারণ হলো এই জায়গাটায় ডিমান্ড এন্ড সাপ্লাই কিন্তু মিলে একটা পয়েন্টে গিয়ে কিন্তু এক হয়ে যায়, অর্থাৎ এত দামে এত কোয়ান্টিটি যদি হয় তাহলে এটার মূল্য হবে 20 টাকা। যেমন 50 ইউনিট যদি বাজারে আসে এবং চাহিদাও যদি 50 থাকে তাহলে তখন দাম হবে এটার 20 টাকা। তার মানে হলো ইকুইলিব্রিয়াম লেভেলে আমাদের ইকুইলিব্রিয়াম প্রাইস বের করতে হয়, ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি বের করতে হয়। যেমন এখানে যদি ইকুইলিব্রিয়াম প্রাইস কোয়ান্টিটি বের করতে হয় তাহলে আমরা সাপ্লাই এবং ডিমান্ড শিডিউল দুটাকে যদি পাশাপাশি রাখি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কিন্তু অর্থাৎ আমাদের জানি তো ডিমান্ড হলো যে আস্তে আস্তে দাম বাড়লে আমার কি হবে, চাহিদাটা কমবে, দাম যত বাড়বে চাহিদাটা কমবে, আর সাপ্লাইয়ের ক্ষেত্রে দাম যত বাড়বে সরবরাহ তত বাড়বে। ঠিক আছে, এখানে যখন 1 টাকা দাম তখন কিন্তু মার্কেট ডিমান্ড হচ্ছে 160, 5 টাকা যখন দাম হয়ে গেল তখন এটা কমে গেল 130, আস্তে আস্তে কমা শুরু হয়ে গেল, দাম বাড়তেছে, মানুষ ডিমান্ড কমায় দিচ্ছে। অন্যদিকে সাপ্লাই কি হচ্ছে, যত দাম বাড়ছে তত সাপ্লাই বাড়ছে। দাম 1 টাকা থেকে 5 টাকা হলো, সাপ্লাই বেড়ে গেল 10 টাকা শূন্য থেকে, এরপরে 7.5 টাকা হলো 40 টাকা, 10 টাকা হলো 70 টাকা, এইভাবে আস্তে আস্তে বাড়তেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যখন মূল্য 10 টাকা থাকে তখন ডিমান্ড থাকে 70 ইউনিট, আবার সাপ্লাইও থাকে 70 ইউনিট। তার মানে হলো এই জায়গাটায় এসে আমার ইকুইলিব্রিয়াম পয়েন্টটা, ইকুইলিব্রিয়াম প্রাইস এবং কোয়ান্টিটি। তাহলে ইকুইলিব্রিয়াম প্রাইস এখানে কত, 10 টাকা। 10 টাকা স্যার। রাইট। কোয়ান্টিটি কত, 70 এই যে কথাটা আমি বললাম যে একটা পয়েন্ট আছে যেখানে গিয়ে কিন্তু একটা নির্দিষ্ট দামে কোয়ান্টিটি অফ ডিমান্ড এন্ড কোয়ান্টিটি অফ সাপ্লাই ইকুয়াল হবে এবং সেটার একটা দাম নির্ধারিত হবে, সেই দামটা এই ডিমান্ড এবং সাপ্লাই ইকুইলিব্রিয়াম পয়েন্টে গিয়ে এই দামটা নির্ধারিত হবে। তাহলে 10 টাকা দাম যখন হবে তখন সাপ্লাই এবং ডিমান্ড এটা উঠানামার কারণে এরকম হয়ে যায়, অর্থাৎ মার্কেট ইটসেলফ হ্যাজ দা
মেকানিজম বা অটো সিস্টেম, যে এখানে কিন্তু কাস্টমাররাই কিন্তু বার্গেনিং করে এইসব উঠানামার ক্ষেত্রে সহায়তা করে চাহিদা এবং যোগানের মধ্যে ভারসাম্য তৈরি করে থাকে। সরকার সবসময় আইন দিয়ে কিন্তু এটা করতে পারবে না, ফিক্স করে দিতে পারবে না যে না ঠিক আছে বাংলাদেশে 17 কোটি লোক আছে, 17 কোটি শার্ট সেলাই হবে এবং যত দোকানদার আছে সবাই ভাগ করে 17 কোটির বেশি শার্ট সেলাই করে বাজারে বিক্রি করতে পারবে না। তাহলে কিন্তু সেখানে আর এই ডিমান্ড ফাংশনের ইকুইলিব্রিয়াম কাজ করবে না, কারণ সেখানে কন্ট্রোল অবস্থা হয়ে যাবে। এইটা আসলে অটোমেটিক্যালি ইয়ের উপরে ছেড়ে দিতে হয় যে কেউ 2টা কিনবে, কেউ 3টা কিনবে, কেউ 4টা কিনবে, কেউ 5টা কিনবে, কেউ 1টা কিনবে। আলটিমেটলি ওই ডিমান্ড এবং সাপ্লাই মিলে কিন্তু একটা মূল্য এবং সংখ্যা এই দুটো কিন্তু স্থির হয়ে যাবে অটোমেটিক। এখন এখানে রেভিনিউ ইমপ্লিকেশনসটা কি, অর্থাৎ এই যে আমরা ডিমান্ড এবং সাপ্লাই, এইটা কিন্তু আমরা বলছি যখন মূল্য Q1 থাকে তখন Q1 যদি কোয়ান্টিটি থাকে এবং এটা পূর্বের অবস্থা এবং পরের অবস্থা দুইটাকে যদি আমরা কনসিডার করি, যে আমরা যদি ধরে নেই যে দাম যখন P2 থেকে P1 এ গেল, দাম যখন বাড়লো তখন কি হলো, কোয়ান্টিটি চাহিদা কমে গেল, চাহিদা কমে গেল, চাহিদা কমে চাহিদা কমে Q1 এ চলে আসলো, Q2 থেকে Q1 এ চলে আসলো। তাহলে আমি যদি ধরে নেই আগে যদি 30 টাকা থাকে তাহলে সেটা যদি 40 টাকায় চলে যায় এবং 30 টাকা যখন ছিল তখন আমি 100 ইউনিট বিক্রি করেছি, 30 টাকা 100 ইউনিট বিক্রি করলে আমার বিক্রির দাম হতো কত, 3000 3,000 টাকা। এখন যদি আমি ধরে নেই যে 30 টাকা থেকে 40 টাকা হয়ে গেল দাম, আর আমি তখন এখানে 80 ইউনিট বিক্রি করতেছি, 20 ইউনিট কমে গেল, তাহলে 80 আর আমি যদি 40 দিয়ে গুণ করি তাহলে আমার কত হয়, 3,200। তার মানে হলো আমি যখন বেশি বিক্রি করছি দাম একটু কম তখন কিন্তু আমার লস, আর যখন আমি কম বিক্রি করছি কিন্তু দাম বেশি তখন কিন্তু আমার গেইন, রেভিনিউ গেইন। কিন্তু এটা বেশি দিন টিকে না, কারণ হলো মার্কেট তো আরো লোক আছে, যখন দাম বাড়বে তখন তো সাপ্লাই বাড়া শুরু করে দেবে, তখন কিন্তু হবে কি এটা আবার এই দাম কমার একটা প্রবণতা দেখা দেবে, কারণ সাপ্লাই যখন বাড়বে তখন দাম কমতে বাধ্য। যাই হোক, আমরা বলছি যে প্রাইস যখন ঊর্ধ্বগতি থাকে তখন কোয়ান্টিটি কম হলেও কিন্তু ব্যবসায় লাভ হতে পারে যদি শর্ট টার্ম, যদি সেখানে দেখা যায় যে অন্য কোম্পানি ওই পর্যন্ত রিস্ক করতে পারছে না, তখন আমি আমার কোম্পানি কিন্তু সেই পণ্য থেকে লাভবান হতে পারে। এবং কখনো কখনো কিন্তু এটা এই যে রেভিনিউ গেইন এবং লসের এই বিষয়টা একই কোম্পানির ক্ষেত্রে একই পণ্যের জন্য প্রযোজ্য হতে পারে। এখানে অন্য কিছু এলিমেন্ট আছে যেখানে এই ডিমান্ড এবং সাপ্লাইকে প্রভাবিত করে। ইউটিলিটিটা হচ্ছে কি, উপযোগিতা। এখন ইউটিলিটিটা হচ্ছে এক ধরনের আসলে মানসিক সন্তোষ, স্যাটিসফ্যাকশন, যে একটা মানুষ কোনো জিনিস বা কোনো কর্ম থেকে, কোনো সার্ভিস থেকে যে সেবাটা ভোগ করে অথবা কোনো পণ্য ভোগ করার পরে তার মধ্যে কি ধরনের স্যাটিসফ্যাকশন তৈরি হয়, এটা অনেক সময় মাপা যায় না, এটা স্কেল দিয়েও মাপা যায় না, এটা পাল্লা দিয়েও মাপা যায় না, কিন্তু এটা এক ধরনের লেভেল অফ স্যাটিসফ্যাকশন কে মেজার করে, যেটাকে আমরা ইউটিলিটি বলি। আমি এখন কেউ একজন কোক খাইলো আর কেউ আরেকজন পান্তা খাইলো,
অথবা একজন পেপসি খাইলো আর একজন কোক খাইলো, এখন দুইজনের মধ্যে যদি আমি কম্পেয়ার করি, সে বললো যে না আমার কাছে খুব ভালো লাগছে পেপসিটা খেয়ে, আরেকজন বললো যে না আমি কোক খেয়ে আমার কাছে খুব ভালো লাগছে। এখন যে এই ইউটিলিটিটা এই সার্ভিস থেকে কেউ বলে যে আমি একদিন ব্যাংকে গিয়ে ভালো সেবা পাইছি, কেউ বললো যে না আমি ব্র্যাক ব্যাংকে গিয়ে ভালো সেবা পাইছি। ইট ক্যান বি ভ্যারিজ টু পার্সন, ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল, ইকোনমি টু দ্য ইকোনমি। এই স্যাটিসফ্যাকশন লেভেলটা কিন্তু এক এক ধরনের পণ্য থেকে এক এক হতে পারে, বা এক এক রকমের সার্ভিস থেকে এক রকম হতে পারে। কিন্তু এটার একটা প্রভাব আছে ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপরে। কারণ হলো না হলে তো সবগুলি কোম্পানি মার্কেটে টিকে থাকতে পারতো না। কেউ না কেউ কোনোভাবে কাস্টমারদেরকে টানার জন্য তাদের মধ্যে কোন রকমের ইউটিলিটি তৈরি করার মতো কোনো ক্যাপাসিটি তারা তৈরি করছে, যার কারণে সেই ইউটিলিটি থেকে সে আমার দোকানে আসে। এখন এই দোকানে টেনে নিয়ে আসার মধ্যে ইউটিলিটি ছাড়াও আরো অনেকগুলি কারণ থাকতে পারে, বাট ইউটিলিটি ওয়ান অফ দা ইস্যু। এখন এটা তো আমি বললাম ইউটিলিটি ইজ নট অনলি দ্যাট, যে এখন যদি আমরা অনলাইনে একটা পণ্য কিনি অথবা কোন দোকান থেকে একটা মালামাল কিনি, আমার টেলিফোন নাম্বার দিয়ে যদি আমি ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড অথবা আমি যদি এটিএম দিয়ে যদি আমি পরিশোধ করি, অথবা আমি যদি নগদও পরিশোধ করি, হ্যাঁ আমার মোবাইল নাম্বারে দেখা যাচ্ছে বাসায় আসতে আসতে একটা এসএমএস চলে আসছে যে আপনি আমার দোকান থেকে পণ্য কেনাতে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, বা আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার সেবায় আমরা নিয়োজিত থাকি। আপনার কোনো অসুবিধা হলে আমাকে জানাবেন, পণ্যের ক্ষেত্রে আপনি আগামী 2 দিন বা 3 দিনের মধ্যে আপনি এই পণ্য ইচ্ছা করলে আপনি চেঞ্জ করতে পারবেন। তো তখন হয় কি এক ধরনের ইউটিলিটি এখানেও কাজ করতে পারে। আবার ওটাও হতে পারে যে আমি পণ্যটা ভোগ করার পরে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এটা এত কিছু দেখলাম, এত কিছু ভালো যাচাই বাছাই করে আনলাম, তারপরে খাওয়ার পরে তো কই মিষ্টিটার সেই স্বাদ অনুভূত হলো না। স্যার সবাইকে এরকম মিউট হতে করে দিতে পারে। বলেন স্যার। তো এরকম হতে পারে। আবার এটার সাথে কিন্তু টাইমও একটা ফ্যাক্টর, টাইম এলিমেন্টটাও কিন্তু একটা ফ্যাক্টর। সেটা হলো যে আমি যখন খুব ক্ষুধার্ত থাকি তখন আমার কিন্তু যে কোনো খাবারেই তখন আমার কাছে ইউটিলিটিটা বেশি তৈরি হয়। যেমন আবার এটার সময়ও আছে, যেমন সকালবেলা যদি তাজা তাজা মিষ্টি দোকানে আসে এবং সেখান থেকে কেউ কিনে যদি খায়, তারপরে তার কাছে যেরকম মনে হবে সেই যে উপযোগিতাটা ভোগ করবে বা স্যাটিসফ্যাকশন লেভেলটা থাকবে, যদি ওইটা আমি রাতের 8:30 বা 9টার সময় কিনি, সেটা কিন্তু ওরকম স্বাদটা আর পাওয়া যাবে না, এই তাজা মিষ্টির স্বাদটা ওরকম আর পাওয়া যাবে না। তো স্বাভাবিকভাবে কিন্তু টাইম এলিমেন্ট একটা থাকে। তো এখন ইউটিলিটির ক্ষেত্রে যে কথাটা আরেকবার আমরা অন্যটা বলতে চাচ্ছি যে টোটাল ইউটিলিটি এবং মার্জিনাল ইউটিলিটি। আমি কিন্তু একটা পণ্য ভোগ করলাম, করার পরে আমি যদি ওই পণ্যটা আবার ওই একটু পরে যদি আমি 1 গ্লাস শরবতের পরে আরো 1 গ্লাস খেলাম, তৃতীয় চতুর্থ গ্লাসের পরে কিন্তু আমার আর মানে থাকবে না, ওই শরবতটা খাওয়ার আমার আর চাহিদা থাকবে না, অর্থাৎ উপযোগিতাটা আমার কাছে থাকবে না। আমি যেরকম অনেক ক্ষুধার্ত হইয়া সন্ধ্যার সময় যেরকম রোজার দিন প্রথমে মনে হয় যেন সব পানিগুলি খেয়ে ফেলবো, এত সারাদিন বিভিন্ন বাহিরে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়েছে, আমার 3, 4, 5, 6 গ্লাস হ্যাঁ, তারপর দেখা যায় যে একটা পর্যায়ে এরপরে আর পানি খাওয়ার ইচ্ছা থাকে না, মানে উপযোগিতাটা আস্তে আস্তে ডিমিনিশ করে, এটা কমে যায়। মার্জিনাল পর্যায়ে আইসা কিন্তু এটা আসলে একটা পর্যায়ে এত কমে যখন আধা গ্লাস, তারপর হলো 1 চুমুক পানি খেলাম, তাতেই আমার যথেষ্ট হয়ে যায়। প্রথম 2 গ্লাস 3 গ্লাস খাওয়ার পরে আমি অন্যান্য ইত্যাদি খাইয়া পরে দেখা গেল যে আমি আধা গ্লাস অথবা 1 চুমুক খাইয়ে আমার চাহিদা কিন্তু হয়ে গেল, এরকম কিন্তু হতে পারে। সো এখানে টোটাল ইউটিলিটি এবং মার্জিনাল ইউটিলিটি বলতে একটা কথা আছে, এটা কিন্তু এডিশনাল ইউনিট যেটা টোটাল ইউটিলিটি হলো আমি 1টা 2টা 3টা 4টা, এরপরে কিন্তু আমি পূর্ণাঙ্গ একটা খাইতে পারি না, এটা আংশিক খাচ্ছি, অর্থাৎ মার্জিনাল লেভেলে চলে যাচ্ছে, অর্থাৎ আংশিক লেভেলে চলে যাচ্ছে। সো এটাও কিন্তু আমাদের ডিমান্ড সাপ্লাইয়ের ক্ষেত্রে খুব কাজ করে। এখানে ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি নিয়ে কথা আছে।
আমরা এগুলি আর কত ইয়েতে যাব না, এটা আপনাদের দরকার নাই। এখানে আমরা ইকুইলিব্রিয়াম পয়েন্টটা দেখালাম কিছুক্ষণ আগে, যেটা বললাম যে 20 টাকা এবং 70 টাকার মধ্যে সাপ্লাই ডিমান্ড এভাবে একটা জায়গায় আসছে, সেখানে ইকুইলিব্রিয়াম প্রাইস এবং ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি এখানে আমাদের নির্ধারণ করতে হবে। এটা আমাদের যে অঙ্কটার কথা বলছি, সেই অঙ্কের ক্ষেত্রে আমরা এই কোয়ান্টিটি এবং মূল্য বা প্রাইসটা কিভাবে নির্ধারণ করে সেটা আমরা দেখব। আমি কিছু স্লাইড স্কিপ করে যাচ্ছি। এই যে 10 টাকা 70 টাকা যেটা আমরা বললাম, এটা শিফট করতে পারে। হ্যাঁ, এই রাইট এবং লেফটে শিফট কখন করে, এটা এই জিনিসটা দেখানো। এটা কিন্তু শিফট ইন বোথ সাপ্লাই এন্ড ডিমান্ড। এখানে ডিমান্ড এবং সাপ্লাই দুইটাই কিন্তু শিফট করতে পারে একসাথে, এটাও দেখানো হয়েছে। এবার আমরা ওই অঙ্কটাতে চলে গেলাম, যে অঙ্কটা দিয়ে আমরা শুরু করছিলাম, যে আমরা মার্কেট ডিমান্ড, এখানে প্রবলেমটা আবার একটু পড়ি, যে মার্কেট ডিমান্ড কনসিস্ট অফ 3 consumers. Suppose a market consists of 3 consumers A, B and C whose inverse demand functions are given below. A, B, C 35, 50 এখানে একটা সংখ্যা দেওয়া হলো। এখন বলা হলো রিকোয়ারমেন্টসটা কি, ফাইন্ড আউট দ্য মার্কেট ডিমান্ড ফাংশন ফর দ্য কমোডিটি। If the market supply function is given by Q is equal to 40 plus 3.5P, what would be the equilibrium price and quantity? এখন এখানে আমরা আগেই জানি যে QA, QB, QC এটাকে একসাথে করলে আমরা 290.6.5 এইটুকু পর্যন্ত এর আগে আমরা ডিমান্ডের ফাংশনটা বের করেছিলাম। মার্কেট ডিমান্ড ফাংশন বের করার পরে আমার মার্কেট সাপ্লাই ফাংশনটা কিন্তু এখানে দেওয়া আছে, এখানে দেওয়া আছে। তাহলে আমরা ইকুইলিব্রিয়াম পয়েন্টে সবসময় বলি QD ইজ ইকুয়াল টু QS, অর্থাৎ সাপ্লাই যত ডিমান্ড তত, কোয়ান্টিটি যত সাপ্লাই হয়, ওই যে 70 দেখলাম, এই জন্য এইটাকে বেসিস ধরে আমরা এখানে মার্কেট ডিমান্ড পেয়ে গেলাম, এটা Q ইজ ইকুয়াল টু সমান দিস, সরি, আর Q ইজ ইকুয়াল টু 40 প্লাস। আচ্ছা, এখানে যেহেতু আমরা ডিমান্ডের ক্ষেত্রে কেন মাইনাস আর সাপ্লাইয়ের ক্ষেত্রে কেন প্লাস, সাপ্লাই যেটা ওই যে বললাম যে এটা এখানে কিন্তু সাপ্লাইটা ঊর্ধ্বমুখী, অর্থাৎ দুইটা একদিকে চলে, আর ওইটা বিপরীত সম্পর্ক, অর্থাৎ একটা উপরে দিয়ে গেলে আর একটা নিচের দিকে যায়, অর্থাৎ নেগেটিভ সম্পর্ক। সুতরাং পজিটিভ সম্পর্ক এবং নেগেটিভ সম্পর্কের কারণে এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি ডিমান্ড ফাংশনটা নেগেটিভ আর সাপ্লাই ফাংশনটা হচ্ছে পজিটিভ। আর এখানে ইনইকুইলিব্রিয়াম আমরা এই কথাটা ইজিলি লিখতে পারি, কারণ সাপ্লাই এন্ড ডিমান্ড ইজ ইকুয়াল টু সাপ্লাই, কোয়ান্টিটি ডিমান্ড ইজ ইকুয়াল টু কোয়ান্টিটি সাপ্লাই। দুইজনের হ্যান্ড রেজ করেছে, কি কে কি বলবে বলেন। স্যার এখানে 35 এটা কি স্লোপ নির্দেশ করছে, ধরেন স্যার এর ক্ষেত্রে বা বি এর ক্ষেত্রে 50। ও আচ্ছা, ওইটা হ্যাঁ, ওইটা স্লোপ থেকে আসছে। ওইগুলি আমরা তো বলছি যে ওই ইয়েতে আমরা যাব না, কারণ এটা একটা অ্যালজেব্রিক ইয়ে থেকে কিভাবে ডিরাইভ করে, ইকুয়েশন ডিরাইভ করে, সেইখানে আমরা যাচ্ছি না, কারণ এটা আসলে আমাদের দরকার নেই। সেটা হলো ইকোনমিক্স, যারা ইকোনমিক্সে ইয়ে করে তারা ওইটা ওই মানে বলে কোএফিশিয়েন্ট গুলি বের করে তারপরে ওই আমরা ওই অত জটিল স্টেপে আমাদের যাওয়ার দরকার নেই, কারণ আমাদের এই সাবজেক্টে এই যে যেটুকু আমাদের ইয়ে আছে, আমরা শুধু এই ইকুয়েশনটা দেওয়া থাকবে, আমাদের ওই ইকুয়েশন তৈরি করতে হবে না। আমরা ওইদিকে যেতে চাচ্ছি না, সময়টা আমাদের দরকার নেই ওইদিকে সময় নষ্ট করা। আচ্ছা, তাইলে আমরা ডিমান্ড ফাংশন পেয়ে গেলাম, আর
সাপ্লাই ফাংশন পেয়ে গেলাম। এখন কিউ ইজ ইকুয়াল টু কিউডি ইজ ইকুয়াল টু কিউএস, তাহলে 290 মাইনাস 6.5 পি ইজ ইকুয়াল টু 40 প্লাস 3.5 পি। অর্থাৎ এই পি দুইটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে 3.5 আর 6.5 হলো 10 পি। 10 পি ইজ ইকুয়াল টু এই যে 40 আর এখানে 90, দুইটা মাইনাস হয়ে আলটিমেটলি এখানে 250 হলো। তার মানে পি ইজ ইকুয়াল টু যদি আমরা বের করি 10 দিয়ে ভাগ করলে আমরা 25 পেয়ে যাচ্ছি, 25। তাহলে আমরা ইকুইলিব্রিয়াম পয়েন্টে মার্কেট ডিমান্ডের ক্ষেত্রে আমরা ইকুইলিব্রিয়াম পয়েন্টে মূল্য কত পেয়ে গেলাম? প্রাইস 25। যে পণ্যটা 3 ধরনের কাস্টমার কিনে সেটার ডিমান্ড সাপ্লাই ইকুয়াল হয় বিধায় আমরা কোয়ান্টিটি এবং প্রাইস বের করতে হলে আমাদের ইকুইলিব্রিয়াম পয়েন্ট দরকার। ইকুইলিব্রিয়াম পয়েন্ট দিয়ে আমরা দুটো সাইডের ইকুয়েশনটাকে সলভ করার পরে আমরা পি এর ভ্যালুটা পেয়ে গেলাম। পি এর ভ্যালুটা হলো কত? 25। পি মানে হচ্ছে প্রাইস অফ দ্য কমোডিটি অফ ইচ ইউনিট, প্রতি ইউনিটের মূল্য। তাহলে P is equal to 25, অর্থাৎ price at equilibrium of each unit is 25. এখন এই P এর ভ্যালুটা যদি আমরা যে কোনো একটা ইকুয়েশন, এটা ডিমান্ড হতে পারে অথবা সাপ্লাই ইকুয়েশন, যে কোনো ইকুয়েশনে P এর ভ্যালুটা বসাইলে আমরা এখানে Q is equal to পেয়ে যাব। তাহলে Q is equal to এখানে 127.5 ইউনিটস, অর্থাৎ 127 ইউনিট যেখানে সাপ্লাই ডিমান্ড একত্রে মিলিত হয় সেখানে কোয়ান্টিটি হবে 127, সেখানে প্রাইস হবে 25। তাহলে পরীক্ষায় যদি কখনো থাকে সাপ্লাই ডিমান্ড ইকুয়েশন যদি দেওয়া থাকে অথবা যদি ইকুয়েশনটাকে আমরা সলভ করে নিতে হয়, তাহলে সেটাকে Q is equal to মানে কোয়ান্টিটি ডিমান্ড ইজ ইকুয়াল টু হোয়াট, কোয়ান্টিটি সাপ্লাই ইজ ইকুয়াল টু হোয়াট, সেই ইকুয়েশনটা যদি থাকে তাহলে দুইটাকে দুই পাশে সমান বসাইয়া আমরা সেখান থেকে পি এর ভ্যালুটা বের করব। তারপরে পি এর ভ্যালুটা আমরা ইকুয়েশনে প্রয়োগ করে বা ওটা সাবস্টিটিউট করে আমরা কিউ এর ভ্যালুটা পেয়ে যাব। তাহলে কোয়ান্টিটি অফ ডিমান্ড এন্ড প্রাইস অফ the quantity আমরা সেখানে পেয়ে যাব। সো দ্যাট এটা পরীক্ষা আসে, এটা কিন্তু অনেকেই আমি দেখলাম যে পারে না, এটা সহজ বিষয়। সো একটা জিনিস মনে রাখতে হবে যে কোয়ান্টিটি ডিমান্ড এন্ড কোয়ান্টিটি সাপ্লাই ইজ টু বি ইকুয়াল এট দ্য ইকুইলিব্রিয়াম পয়েন্ট। সো এই জিনিসটা বের করে নিতে হবে। স্যার ম্যাথটা একটু ব্রিফলি আবার প্রথম থেকে বলবেন। মানে ম্যাথে এখানে মেইন বিষয়টা হচ্ছে ইকুইলিব্রিয়াম লেভেলে কোয়ান্টিটি ডিমান্ড এবং কোয়ান্টিটি সাপ্লাই সমান। না স্যার ওইটা বুঝছি স্যার, আসলে আমি মাঝখানে ডিসকানেক্ট হয়ে গেছিলাম তো। স্যার প্রথম থেকে আরেকবার একটু বললে ভালো হতো স্যার। প্রথমে আমরা বলছি যে একটা মার্কেটে ডিমান্ড ফাংশনস গুলি তিনটা কোম্পানির ক্ষেত্রে, তিনটা কনজিউমারের ক্ষেত্রে দেওয়া আছে। এই তিনটা কনজিউমারেরটা আমরা যোগ করলাম, যোগ করে একটা ইকুয়েশন, সিঙ্গেল ইকুয়েশন তৈরি করলাম। সিঙ্গেল ইকুয়েশনটা কি? Q is equal to 290.6.5। এটা তো ঠিক আছে না স্যার এই যে ডিমান্ড ফাংশনটা আমরা এটা স্যার এখানে 70 কই থেকে আসছে? 70টা স্যার, এই যে কিউএস ইকুয়াল টু 70 প্লাস 70 মাইনাস 2p। 70 হচ্ছে কোয়ান্টিটি, 70 হচ্ছে কোয়ান্টিটি। কিন্তু এটা তো দেয়া নাই প্রশ্নে। স্যার 35 দেওয়া। আচ্ছা এটা হচ্ছে আমি বলি এখানে হলো ওই যে 35 পয়েন্ট মাইনাস 0.5 যেটা, এইটাকে যদি আমরা এদিকে নিয়ে আসি আর পিটা যদি ওইদিকে যায় তাহলে আলটিমেটলি কি দাঁড়ায়? এখানে আমাদের এই যে কিউ এর সাথে কত আছে? 0.5, তাই না? মানে হাফ আসে। জি স্যার। আচ্ছা এটাকে যদি আমরা
বাম দিকে নিয়ে আসি, এই যে সমান সমান চিহ্নের বাম দিকে, অর্থাৎ পি যেখানে আছে, জি জি স্যার। ঠিক আছে, আর পিটাকে যদি ওইদিকে নিয়ে যায় জি স্যার। তাহলে 35 প্লাস, সরি 35, হ্যাঁ 35 মাইনাস পি, আর এদিকে যখন ইয়ে হয় তখন শুধু কিউ এ যখন রাখি, তখন যদি আমরা ভাগ করি, শুধু পি কে যদি ভাগ করি, পি মানে হচ্ছে 1, 1 কে 0.5 দিয়ে ভাগ করলে কত হয়? 2 স্যার। 2। আর 35 কে 0.5 দিয়ে ভাগ দিলে কত হবে? 70। 70। তাইলে এই তো আচ্ছা স্যার, বুঝছি এবার। এরকম করে প্রত্যেকটা এ বি সি প্রত্যেকটা এরকম করে হলো। তার মানে হলো আমরা যখন পিটাকে ডান দিকে নেওয়া যায় আর কিউ এ এবং তার সাথে যে কোএফিসিয়েন্টটা আছে এটাকে বাম দিকে নিয়ে আসি, আনার পরে যখন আমরা সলভ করি তখন আলটিমেটলি কিউ এ কিউ বি কিউ সি ইজ ইকুয়াল টু আমরা এই ইকুয়েশনটা পেয়ে যাই, 70 মাইনাস 2, 200 মাইনাস 4, 20 মাইনাস 0.5। ঠিক আছে, যেমন এখানে ওই যে যদি আমরা ওই যে 2 কে যদি এদিকে নিয়ে আসি তাহলে ওখানে আলটিমেটলি শুধু পি থাকে, তো 1 কে 2 দিয়ে ভাগ দিলে হবে কত? 0.5, মানে কিউসি ইজ ইকুয়াল টু 20 মাইনাস 0.5। তার মানে স্যার আরেকটা কোশ্চেন ছিল। স্যার তার মানে কি স্যার এখানে স্যার কিউর মান বসানো হয়েছে এখানে, এটাই? হ্যাঁ হ্যাঁ, এটা কিউর মান বসানো। সবগুলোতে কারণ কিউর মান হলো যে বসানো আমার হয়েছে উপরে। সাপ্লাইটাও কিন্তু কিউ দিয়ে, অর্থাৎ কোয়ান্টিটি দিয়ে হ্যাঁ, ডিফাইন করা। মানে এই জন্য কিউর মানটা demand- কি স্যার, কিউর মানটা কি 40 প্লাস 3.5 পি যেটা আছে এটাই তো? হ্যাঁ হ্যাঁ, এটাই। ওইটার ইকুয়েশনটাই সাথে যেটা। 70 হইছে, Right. ওইটার ইকুয়েশন ধরে। আচ্ছা ঠিক আছে স্যার, বুঝছি। রাইট। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, কে জানে আরেকটা কি সমস্যা বলতেছিল? স্যার এখানে কোয়ান্টিটিতে 127.5 লিখলাম, এটা কি স্যার 128? অর্থাৎ এখানে যেটা আমরা বলছি, এখানে আমি যদি অ্যারো চিহ্ন দিয়ে দেখাই, এই অংশটুকু যদি আমরা এদিকে নিয়ে আসি আর পিটা এদিকে নিয়ে যাই, তাহলে এই যে 0.5, 0.25, 2.00, পি মানে কি 1 পি, অর্থাৎ এটার সাথে 1 আছে, পি মানে হচ্ছে 1 সহগ এক আছে স্যার প্রত্যেক। সহ। হ্যাঁ, এটার কোএফিসিয়েন্ট হলো 1। কোএফিসিয়েন্ট 1। এই 1 কে ভাগ দিতে হবে, 1 কে 0.5 দিয়ে ভাগ দিতে হবে, 2.5 দিয়ে ভাগ দিতে হবে, 2 দিয়ে ভাগ দিতে হবে, ঠিক একই ভাবে 40, 50, 35 কে এইগুলি দিয়ে ভাগ দিতে হবে। এই ভাগ দিলে আলটিমেটলি আমাদের গান শোনাচ্ছেন, গানটা বন্ধ করলে তো মিউট করলে তো ভালো হবে। ইকুয়েশনটা এভাবে আইসা আমাদের একটা কিউ ইজ ইকুয়াল টু এটা বের করতে হবে। কারণ হলো পরীক্ষাকে পুরো ইকুয়েশনটা বুঝিয়ে দিতে হবে না? না, এইভাবে করলে হবে। এটা ওইভাবে কেউ যদি মনে করে যে না আমি ওখানে ভাগ করে কাটাকাটি করে ওইভাবে করব, বাম সাইডে একটা মার্জিন টেনে ওখানে এটা নিজের সুবিধার জন্য করতে পারে। কারণ পরীক্ষা তো আর এই অঙ্ক থাকবে না, সেখানে হয়তো 0.5 না দিয়ে আমরা 0.7 দিলাম, 0.25 না দিয়ে এখানে 0.80 দিলাম, এটা হয়তো তখন চেঞ্জ হয়ে যাবে, এটা স্বাভাবিকভাবে এটা ইয়ে হয়ে যাবে। স্যার না স্যার, একটা কোশ্চেন ছিল। এটা চেঞ্জ হোক স্যার, আমরা মানে যদি এটা একজন বলেন। স্যার এখানে 35, 50 এগুলা 70, 200 আরেকবার একটু বলতেন স্যার, আমি তাহলে বুঝতে পারতাম। কি আর একটু কনফিউশন আছে, একটু বলবেন স্যার একবার। এখন আমি তো আসলে বোর্ড থাকলে এখানে দেখাতাম। আমার কথা হচ্ছে, যদি আমরা এই যে প্রথমটার কথা বললি, এই যে প্রথমটা যেটা a is equal to p, সরি a কনজিউমার a এর ক্ষেত্রে p is equal to 35 minus 0.5 qa, ঠিক আছে? এখন এই অংশটুকু যদি আমরা এখানে নিয়ে আসি তাহলে পিটা চলে আসবে এই পাশে, ঠিক আছে? জি স্যার। স্যার তাহলে এটা কি ডান দিকে এটা চলে কি কোশ্চেনে a:p না, মানে কনজিউমার a এর p ইকুয়াল টু এটা বুঝাইছে? আমি ভাবতেছিলাম স্যার a অনুপাত p দেওয়া।
ও না, এই অনুপাত না, আচ্ছা এর আচ্ছা, তাহলে এর বুঝছি স্যার, ক্ষেত্রে। সরল অঙ্কের মতো হবে আর কি। আচ্ছা হ্যাঁ স্যার। হ্যাঁ, জি। এটা হচ্ছে কনজিউমার এ এর জন্য, এটা কনজিউমার এ কে বোঝানোর জন্য। এটা কিন্তু অন্যভাবেও লেখা যায়, ফর কনজিউমার এ, ফর কনজিউমার বি, ফর কনজিউমার সি, এরকম করে করেও আমরা দিতে পারি। কিন্তু এখানে জাস্ট একটা কোলন চিহ্ন দিয়ে, সেমিকোলন দিয়ে আমরা সরি, শুধু কোলন চিহ্ন দিয়ে আমরা এটা বোঝানোর চেষ্টা করি। এখানে এ কিন্তু 0.5 ইকুয়েশনের অংশ না, এ কিন্তু এই ইকুয়েশনের অংশ না। এক 0.5 0.5 কোয়ান্টিটি এ বুঝাইছে নাকি স্যার? কোয়ান্টিটি কোয়ান্টিটি এ অফ মানে এ, এ, জি জি। অর্থাৎ এ কনজিউমার তার মানে এর ক্ষেত্রে ছাড়টা এর ক্ষেত্রে, হ্যাঁ, বি এর ক্ষেত্রে, সি এর ক্ষেত্রে, এরকম। ঠিক আছে, তাহলে তো আমি বুঝতে পারবো না যে এখানে তিনজন আছেন, তিনজনের কোয়ান্টিটি। শেয়ার করতে চাচ্ছি স্যার একটা বিষয়। জি স্যার আমরা যেমন এই প্রোডাক্ট অফ এর ক্ষেত্রে প্রাইস ইকুয়াল টু 35 মাইনাস 0.5 কোয়ান্টিটি এ, আমরা এটা চিন্তা করতে পারি যে কোয়ান্টিটিটা প্রত্যেকটা ক্ষেত্রে যদি 1 ইউনিট করে ধরি, মানে রাউন্ড ফিগার কিউ ইকুয়াল টু করতে চাই, তাহলে কিন্তু আমরা যদি 0.5 এর কিউ করতে চাই, তাহলে একটু এটাকে 2 দ্বারা গুণ করলে হয়, পরেরটাকে আমরা 4 দিয়ে গুণ করলে ওটা আসে, পরেরটাকে 2 দ্বারা ভাগ করলে আমরা ওই ইকুয়েশনটা কিন্তু ফিরে আসে। আমরা এটাও চিন্তা করতে পারি, তাই না স্যার? না না, ওইটা চিন্তা করা যাবে তাহলে না। কিন্তু এটা নরমাল ইকুয়েশনের না, তাহলে প্রসেসে কি যেতে স্যার, হবে। তাহলে ইকুয়েশনটা, হ্যাঁ নরমালটা ওইটা হয় স্যার, কিন্তু ওই এই ক্যালকুলেশন থেকে আমরা যদি এটা রাউন্ড ফিগার করে ফেলি, তাহলে ইকুয়েশনটা করতে আরো সহজ হয়ে যায়। যেমন 0.5 আসছে, এটাকে আমরা যদি 2 দ্বারা গুণ করি, তাহলে 35 70 মাইনাস 2p, হ্যাঁ 2, তো এই ক্ষেত্রে সহজ হয়ে যায় কি আমার মনে হচ্ছে, কিন্তু আমার না, পার্সোনালি আসলে ওইটা তো করা যাবে না, তাহলে এখানে এটাকে 4 দিয়ে করতে হবে। তাহলে তো স্যার জি জি 2 দিয়ে গুণ হবে। না, এরকম আরবিটারি এরকম হ্যাঁ কোনো ইয়ে নাই। এটা হলো যে ইকুয়েশনের নিজস্ব প্রসেসে যেটা হবে সেটাই করতে হবে। রাইট, না সেটা ইকুয়েশন ঠিক আছে, নিজস্ব। অবশ্যই স্যার। যদি ক্যালকুলেশনটা একটু মুখে মুখে বলতেন আমরা তুলে নিতাম খাতায়, মানে যেমন এই পরবর্তীতে নিয়ে সুবিধা হয় কিউ আমার। এ যেটা আমি যদি বলি যে আপনারা এই ইয়েটা লেখেন যে পি ইজ ইকাল টু 35 মাইনাস 0.5 কিউ এ, এটা লেখেন খাতায় একটা, জি আমি বলি তারপরে। আচ্ছা, এটা খাতায় লিখলেন। এবার স্যার আপনি ইকুয়েশন করলে বের আচ্ছা, হয়ে যায় স্যার। এবার আপনি বাম দিকে 0.5 স্যার চ্যাট কিউ বক্সে এ, একটা ইয়ে দিছিলাম, ওটা কি ঠিক আছে কিনা একটু দেখবেন। এবার আবার ওইটার নিচে লেখেন 0.5 কিউ এ ইজ ইকুয়াল টু। স্যার চ্যাট বক্সে একটা ইয়ে আরে দিছিলাম, ভাই আপনি টেক্সট পরে বললেন, স্যার আগে বলুই না, চ্যাট বক্সটা পরে দেখতেছি। হ্যাঁ, চ্যাট বক্সে যেটা দিছে এটাই তো সেটা, এখানে তো আর অন্য কিছু না। ভাইয়া একজন আরেকজনকে সম্মানের সহিত একটু কথা বলি, যারাই না দেই স্যারও আছেন এখানে প্লিজ। হ্যাঁ, চ্যাট বক্সে একটা ইয়ে দিয়েছে একজনে, ঠিক সে যে ইকুয়েশনটা করেছে ঠিক সেই জিনিসটাই হয়তো আমি লিখে দেখাতাম, সেটাই এখানে হয়েছে। এখন সেটা শুধু একটু ব্যতিক্রম যেটা, সেটা হলো যে এটাকে আলাদা আলাদা করে দিলে হয়। 35 এর নিচে 0.5 দিয়ে করলেও হয়ে যায়। এটা এসে কি এগুলো এগুলো ভাইয়া এটা কি ইয়ের মধ্যে দেওয়া যাবে হোয়াটসঅ্যাপে, অঙ্কটা যে নি করছেন?
ওটা যিনি এখন ইয়েতে দেওয়া আছে, মেসেজে দিয়ে রাখছে ওইটাই ওটা। এখানে আমি কি করতে পারছি না, দেখি আমি এখানে দেখাতে পারি কিনা। দেখাতে গেলে অবশ্য লেখাটা হয়ে যাবে। এখানে যদি আমরা এরকম বলি, চোখও দেখি না, এত ছোট ছোট লেখা। $35 minus p, অর্থাৎ প্রথম ইকুয়েশনটাকে যদি আমরা চেঞ্জ করি তাহলে ফরগেট অ্যাবাউট দিস a। আপনাদের এখানে এই সমস্যাটা হচ্ছে এই ধরেন এটাই ছিল অরিজিনাল ইকুয়েশন। তো এখন যদি আমরা এভাবে করি তাহলে কি হচ্ছে, এই একটা স্টেপ আমি একটা করে দিচ্ছি, তাহলে বাকিটা আপনারা করতে পারবেন। তারপরে হলো কি, এখন আমরা QA is equal to 35 divided by 0.5 divided by 0.5, তাই না? জি জি, 0.5 মাইনাস তারপরে হলো মাইনাস মাইনাস পি বাই p পি ডিভাইডেড বাই p মানে হলো 1p আর কি। জি p স্যার, মানে 1 হলো by 1p, অর্থাৎ 1p divided by 0.5। তাহলে আলটিমেটলি আমাদের কি দাঁড়াচ্ছে, QA is equal to এই 0.5 দিয়ে ভাগ করলে এটা হবে 70। জি ঠিক আছে, আর এখানে 1 কে যদি আমরা ভাগ দেই তাহলে এখানে হবে 2। 2 স্যার। 2 p তো আছেই, 2p। তাহলে আমরা এইটা বুঝলাম কিনা, অর্থাৎ এই দিকে নিয়ে আসলাম, তো এটা দিয়ে ভাগ করলাম, এই যে সহগ যেটা QA এর সাথে যে মানটা থাকবে সে মান দিয়ে ওই অংশটাকে ভাগ করলাম। এইভাবে কিন্তু প্রত্যেকটা হয়েছে। 1p না দিয়ে কি এখানে p দিলে হতো? হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে 1p না দিয়ে শুধু কি p দিলে হতো? হ্যাঁ, p দিলেও হতো। p মানে হলো p এর সাথে তো একটা মান আছে, এটা 1 আসলে লেখা হয় না, 1 কখনো লিখতে হয় না, 1 ইমপ্লাইড থাকে, এটা অপ্রকাশিত থাকে। কিন্তু এখানে 1 p কে ভাগ দেওয়ার অর্থ হলো p তো আর সংখ্যা না, p তো হলো একটা অক্ষর। জি স্যার। সেজন্য আমরা 1p দিয়া এটাকে এভাবে ডিফাইন করলে আমাদের জন্য বুঝতে সুবিধা হয়। অর্থাৎ 1 কে 0.5 দিয়ে ভাগ করলাম, এরকম ভাবে কিন্তু বাকিগুলি সবগুলি হয়েছে। জি জি জি, থ্যাংক ইউ স্যার। একটা যদি আমরা বুঝি তাহলে বাকিগুলি সব এইভাবে। স্যার আমার একটা রিকোয়েস্ট আছে স্যার, জি শেয়ার করতে পারি স্যার? হ্যাঁ, শিওর শিওর। অ্যাকচুয়ালি স্যার আমরা এখানে সবাই প্রফেশনাল লেভেলের লোক এবং সবাই ম্যাচিউর স্যার। এক ভাই যদি নলেজ শেয়ার করে, এখানে আরেক ভাই ওনাকে ইনসাল্ট করার কোনো মানে হয় না স্যার। আসলে সবাই তো আমরা এখানে শিখতে এসেছি এবং নলেজ শেয়ার করতে পারি, কারণ যেটা আমি জানি এটা আরেক ভাই জানে, আরেক ভাই জানে যেটা আরেক ভাই জানে। এখানে সিনিয়র জুনিয়র সবাই একসাথে ইয়া করতেছি, ক্লাসগুলো করতেছি। কিন্তু স্যার এই ধরনের ব্যবহারগুলো কিন্তু আসলে মানে কেমন জানি মাইন্ডে লাগে, যে এক ভাই আরেক ভাইকে এইভাবে ইয়া করতেছে, এটা কিন্তু ঠিক না স্যার। আমরা অ্যাকচুয়ালি স্যার সবাইকে সম্মান করা উচিত এখানে। স্থাপন করলে হয়তো আত্মবিশ্বাসের অভাব থাকতে পারে যে রাজনৈতিকভাবে কথা বলাটা কতটা যৌক্তিক।
একজনে শেয়ার করতে পারে, উনি শেয়ার করছে আর কি, উনি শেয়ার করছে তাতে কি আর হ্যাঁ। জন তো এইভাবে ওনাকে মিসবিহেভ করতে পারে না, না আর সবাই তো এখানে সময়ের সবাই তো শেষে ক্লাসের স্যার না না ঠিক আছে, সবাই এটা ক্লাসের সময় অনেক সময় হয়তো তার কাছে মনে হতে পারে যে স্যারের মুখ থেকে শুনলে হয়তো জিনিসটা এরকম তো হতেই পারে। জি স্যার, তো আমি এটা বলি mind করার স্যার, কিছু নেই। বিষয়টা আমি বলছিলাম যে স্যার যখন আপনি বিষয়টা বলছেন মানে হচ্ছে আমার থিঙ্কিং ছিল স্যার আপনার কনসেপ্টটা আমি ধরতে পারতেছি না। তো মানে হচ্ছে যে ভাই বলছেন আমি বাইক ইনসাল্ট করে কথাটা বলি নাই, আপনার মনে হয় যে এখানে একটু মিস্টেক হয়ে গেছে। স্যার যখন বিষয়টা ফুললি শেষ করতো, শেষ করার পর আপনি স্যারকে বিষয়টা বলতে পারতেন স্যার আমি যেটা দিচ্ছি সেটাও কি হয় কিনা, কিন্তু স্যার বলতেছে এই বলার ভিতরেই হচ্ছে ভাই আপনি 2-3 বার বলছেন স্যার বিষয়টা দেখেন, তখন হচ্ছে স্যারও বলতেছে আমি আপনার কথার কারণে স্যারের কনসেপ্টটাও বুঝতে পারতেছি না, এই কারণে আমি একটু মিসবিহেভ করছি। দ্যাটস ভাই আমি আপনাকে ইনসাল্ট করি নাই। আর যদি তারপরেও সবার পছন্দ হয় না ভাই, একটু হ্যাঁ, সরি ঠিক বলেন আছে, তাহলে মিটে গেল। হ্যাঁ ঠিক আছে, তারপরে যদি আমার ভুল হয়ে থাকে স্যার এক্সট্রিমলি সরি, জাস্ট হচ্ছে স্যার আমি আপনার ওটা- কনসেপ্টটা ধরতে পারি না, এই কারণে হচ্ছে একটু হয়ে গেল, তারপরে যদি আমার ভুল হয়ে যায় এক্সট্রিমলি সরি স্যার। ওটা ঠিক আছে, কেউ যদি পারে সে চুপ থাকা ভালো, জি জি পারে না তার তো আসলে বুঝার চাহিদাটা বেশি, তার ক্ষুধাও জি স্যার। সেইটা জি যতক্ষণ স্যার। না বুঝবে ততক্ষণ পর্যন্ত তার মধ্যে এক ধরনের ইয়ে কাজ করবে, অ্যাগ্রেসিভ হতেই পারে, সে যে পারে সে ভালো ভালো কথা আছে, আমি পারি ব্যাস আমি চুপ থাকবো। আমি তো চেষ্টা করতেছি যে হাইয়েস্ট লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিংটা যাতে আপনাদের মধ্যে কাজ করে সেটা। এখন জি স্যার। এটা সামনাসামনি জি স্যার, তাকে thank you, যেরকম বোর্ডে করায় দিতে পারতাম, এখানে হয়তো ওই যে ছোট ছোট লেখা তো ইয়ে জি স্যার। চশমা ছাড়া আমি অনেক সময় দেখি না, এই জন্য যাই হোক আমি আলটিমেটলি যেভাবে করে দেখালাম এইভাবে বাকি ইকুয়েশন গুলি আসছে, এরকম করে কিন্তু আমাদের এই 3টা আসছে এবং এখান থেকে সবগুলি যোগ করে আমাদের এই ইকুয়েশনটা কিউ ইকুয়াল জি আর হচ্ছে আমাদের এই মশিউর ভাই আসলে আমি আপনাকে ইনসাল্ট করে কথাটা বলিনি, আসলে ভাই আপনি বিষয়টা যদি ওভাবে নেন আসলে আমি সরি, আমি আপনাকে ওভাবে বলি না, না, জাস্ট ঠিক স্যারের আছে, হয়েছে ভাই, conceptটা হয়েছে, আপনি আমরা ধরতে- হ্যাঁ ভাই যাই হোক আমরা একজন একজনকে respect করবো, তা একটা তো একজনকে অবশ্যই, respect করবো। তারপরেও মশিউর ভাই আপনি আমরা ওভাবে স্যারের কথা বিষয়টা- শুনে শেষ করি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ নেবেন না। আমাদের সময় শেষ। জি স্যার, আমরা তাহলে এখানে বাকি কয়েকটা স্লাইড আছে, এগুলো আপনারা দেখে নেবেন। এখানে কোনো নতুন কোনো কিছু নাই, একদম সাদা মাঠা জাস্ট আলোচনা কিছু আছে, যে টাইম এন্ড সাপ্লাই, পারচেজিং পাওয়ার, তারপরে হলো কনজিউমার ইনকাম, ইনফ্লেশন, ডিফ্লেশন আর সিপিআই, এই জিনিসগুলো। আমরা নেক্সট ক্লাসে আমরা 4র্থ স্লাইডে চলে যাব। আজকে এই পর্যন্ত আমাদের শেষ, ইনশাআল্লাহ এর মধ্যে আপনারা ভালো থাকবেন। স্যার আসসালামু আলাইকুম। Thank you. আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা ভাইয়া, স্যার এটা কোন বই থেকে পড়াচ্ছে? স্যার এটা স্যারের নিজের লেকচার তৈরি করছে। এই আচ্ছা আমি একটু কথা বলে নি। মশিউর ভাই আছেন? মশিউর ভাই আছে ভাই, আছে ভাই মশিউর ভাই বিশ্বাস করেন ভাই, আমি এই যে স্যারের এইটা হচ্ছে না, এই যে পি সমান আপনার কিউ এ সমান 70 মাইনাস 2 আমি বুঝতেছি না, বিশ্বাস করেন ভাই আমি একটাও বুঝি না। কিন্তু হচ্ছে যখন হচ্ছে স্যার বলতেছে মানে আমার ইয়ে ছিল যে আমি স্যারের কনসেপ্টটা ভুল করতেছি, মানে আমি তো বুঝতেছি না, তো ভাই আসলে একটু আমি অ্যাগ্রেসিভ হয়ে গেছি, কিন্তু ভাই আমি আপনাকে ইনসাল্ট করি নাই, একেবারে মন থেকে বললাম ভাই।